এখন কেন্দ্রে যে সরকার আছে সে আমাদের দেশকে বিক্রি করছে। আমরা ব্রিটিশ দাঁড়িয়েছিলাম, সে আমেরিকাকে স্বাগত জানাচ্ছে। আমাদের প্রত্যেকটা বিষয়ে আমেরিকার পরামর্শ নিয়ে চলছে আমাদের প্রধানমন্ত্রী, এটা আমাদের লজ্জা। আপনারা সকলেই জানেন যে বর্তমান একটা সরকার চলছে, কেন্দ্রে যে সরকার, সেই সরকার যেদিন থেকে সরকার এসছে তার দুটোই বক্তব্য, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, পাকিস্তান ভারত, এছাড়া আর তার কোনো বক্তব্য নেই। প্রথম থেকে বলছে হিন্দু খাতরে মে হ্যায়। আমি বলি বন্ধু, 15 বছর তো হয়ে গেল, হিন্দুর বিপদ কবে কাটবে? তাই বলি বন্ধু, আর আপনাকে ক্ষমতায় থাকতে হবে না, আপনি সরে যান। আগে আমরা যেমন ছিলাম আমাদের তেমনি করে দাও। যেমন কংগ্রেস সরকার ছিল, কংগ্রেস সরকার থাকবে, সেটা 2029-এ আপনারা দেখতে পাবেন। আমাদের লক্ষ্য বাংলার শান্তি সম্প্রীতি, আমাদের লক্ষ্য সাম্প্রদায়িক শক্তি দূরীকরণ। আমরা সেই মঞ্চ দেখতে চাই যে মঞ্চেতে তাপস মাইতিও থাকবে, তাপস মান্নাও থাকবে, শেখ বেলাল হোসেনও থাকবে, প্রণব দাসও থাকবে। আমরা সেই মঞ্চ দেখতে চাই, আমরা সেই মঞ্চের দল। আমরা তাই আপনাদের কাছে খুব অনুরোধের সঙ্গে বলি, আপনারা এই সাম্প্রদায়িক শক্তিকে মাথা থেকে দূর করে ফেলুন, গঙ্গাসাগরে ছুঁড়ে ফেলে দিন, যেন কোনোদিন এরা মুখের কাছে দাঁড়াতে পারে না পারে, ভোট চাইতে না পারে। আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে যে গ্যাসের যে ক্রাইসিস চলছে, কম বেশি তো সকলেই জানেন। এরকম তো নয় যে আমি বক্তব্য দিচ্ছি মানে আমি সব জানি, আর যারা বক্তব্য শুনছে তারা তো কিছু জানে না, এরকম তো নয়। আপনারা সকলেই জ্ঞানী, সকলেই মানুষ বোঝে। যুগ পাল্টেছে, মানুষ পাল্টেছে, খবর দেখে, টিভি দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে যে কিভাবে মানুষ গ্যাসের জন্য হয়রানি হচ্ছে। আমি আমার পয়সায় গ্যাস কিনবো, আমি বুকিং করছি, 10 তারিখ বুকিং করছি, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। দাদা কি ব্যাপার? না গ্যাস আসছে না। কেন আসবে না? আমরা কি ফ্রি পয়সায় চাইছি? আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেটাও পয়সা দিয়ে পাচ্ছি না। এই তো সরকারের অবস্থা। বাদ বাকি আপনারা তো সবই জানেন। নোটবন্দি থেকে 15 লাখ চাকরি থেকে 15 লক্ষ টাকা থেকে কিছুই তো কথার প্রতিশ্রুতি হয়নি। বিজেপি কোনো কথার প্রতিশ্রুতি রাখতে পারেনি, শুধু বাতেলা মেরে চলেছে। বাতেলাবাজ প্রধানমন্ত্রী, শুধু বাতেলা মারতে একটু ভালোবাসে। শুট বুট করে একটু ভালো মিডিয়ার সামনে একটু ডায়লগ দিয়ে দিল, একটু বাতেলা দিয়ে দিল, ব্যাস ওতেই মোটামুটি আমরা খুশি। যে আমাদের প্রধানমন্ত্রী বলেছে পাকিস্তানে বম ফেলবে, এতে ভীষণ খুশি। পাকিস্তানে বম ফেললে আমাদের পেট চলবে না। হিন্দু দাঁড়ালে, মুসলিম দাঁড়ালে হিন্দুদের পেট চলবে না, এটা বুঝতে হবে। এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে হিন্দুদেরও যতটা অধিকার, মুসলিমদেরও ততটা অধিকার। আমরা হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই, সকলেই আমরা আন্তরিকতার সঙ্গে থাকতে চাই। এটাই আমাদের কংগ্রেসের মূল বক্তব্য, এটাই আমাদের কংগ্রেসের রাহুল গান্ধীর মূল লক্ষ্য। আমাদের নেতা রাহুল গান্ধী বিদেশ শক্তির কাছে মাথা নত করে না, শিরদাঁড়া উঁচু করে বেঁচে থাকে। আমরা সেই দলের সৈনিক। আমরাও চাই আমাদের মেরুদণ্ডটা সোজা থাকুক, আমাদের মেরুদণ্ডটা কারো কোনো দেশের কাছে, বাইরের রাষ্ট্রের কাছে বিক্রি করতে চাই না। আর আপনারা জানেন তৃণমূলের কথা আর কি বলবো, তৃণমূল সম্পর্কে কারোরই অজানা নয়। গ্রামগঞ্জে, রাস্তাঘাটে, চায়ের দোকানে সবাই আলোচনা করে যে তৃণমূল মানে নাকি চোর। চায়ের দোকান থেকে একটা পঞ্চায়েত, একটা বুথ সভাপতি থেকে একেবারে মুখ্যমন্ত্রী, টোটালটাই দুর্নীতিগ্রস্ত। চোর ছাড়া আর কিছু বলে না। আমাদেরকে কিন্তু মানুষ চোর বলে না, এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারে যে কংগ্রেস করে মানে সততার সঙ্গে থাকে। তাই আপনারা সকলেই জানেন যে এই বিধানসভা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকেও যেমন হারাতে হবে, এই নির্বাচনে তেমন দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। চাকরি নেই, কলকারখানা নেই, যে চাকরি ছিল সে চাকরি 26,000 চলে গেল, সে চাকরি 26,000 চলে গেল, আর কিছু সারা শব্দ নেই। মাঝে এসআইআর ঢুকিয়ে দিল, এসআইআর এমন করে ঢুকিয়ে দিল চাকরির যে গেল সেটাকে চাপা পড়ে গেল।
আপনারা জানেন যে যারা জেল খেটে আসামি, আপনি প্রার্থী তালিকাটা দেখবেন তৃণমূলের বেশ কয়েকজন জেল খাটা আসামি প্রার্থী, মানে কত নির্লজ্জ এই দল, না হলে একটা জেল খাটা আসামিকে প্রার্থী করে। কয়েকজন প্রার্থী জেল খেটেছে, তারা কেন্দ্র সরকার তাদেরকে জেল খাটিয়েছে, ওদের বক্তব্য ইডি সিবিআই তাদেরকে জেল খাটিয়েছে। কুণাল ঘোষ বলে একটা ক্যান্ডিডেট হয়েছে, আপনারা সকলে জানেন, ওনাকে কিন্তু কোনো কেন্দ্র সরকার জেল খাটায়নি, ওনাকে রাজ্য সরকারই জেল খাটিয়েছে। যে জেল খাটালো সে আবার মনোনীত প্রার্থী করলো। তার মানে বুঝতে পারছেন দলটা কত অসভ্য এবং কত ধান্দাবাজ, মিথ্যেবাদী। আপনারা সকলেই শিক্ষিত মানুষ, এই এলাকার মানুষ, আপনারা জানেন যে লক্ষণ বাবু হলদিয়ার যে উন্নয়ন, হলদিয়ার যে পরিকাঠামো, কল কারখানা, শিল্প থেকে শুরু করে সমস্ত কিছু লক্ষণ বাবুর হাত ধরে হয়েছিল। আজকে উনি অসুস্থ, বার্ধক্যজনিত কারণে। আমরা ওনার সৈনিক, আমরা ওনার অনুগামী। আমাদের লক্ষ্য যাতে নতুন করে আবার শিল্প কল কারখানা আমরা করতে পারি। শিল্প কল কারখানার লক্ষ্যে আমরা হাত প্রতীকের সমর্থনে আপনাদের দরবারে আমরা ভোট চাইতে এসেছি। বলতে লজ্জা নেই, আমরা ভোট ভিক্ষা চাইতে এসেছি, আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছি। আমরা চুরি করতে আসিনি, আমরা ইভিএম হ্যাক করতে আসিনি, আমরা কারোর নতুন করে আপনার ভোট আমরা ছাপ্পা নিতে আসিনি, আমরা ভোট ভিক্ষা চাইতে এসেছি। আপনারা আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে দয়া করে মহিষাদল বিধানসভার কাজল নায়ক দাস এবং হলদিয়া বিধানসভায় অভিমন্যু মণ্ডলকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। রাহুল গান্ধী জিন্দাবাদ, শুভঙ্কর সরকার জিন্দাবাদ, আমাদের নেতা প্রণব দাস জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবারে 209 নম্বর কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী অভিমন্যু মণ্ডল আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মঞ্চে বহিষ্ঠ সদ্য সভাপতি মহাশয়, সদ্য প্রণব দাস সহ নেতৃত্ব, আমার সামনে আপনার যারা উপস্থিত এবং যারা মাইকের আওয়াজ শুনছেন, দোকানদার, ক্রেতা, অটোচালক, সমস্ত মানুষকে জানাই, বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আগামী 19শে এপ্রিল 23শে এপ্রিল আমাদের বিধানসভা নির্বাচন। আমাদের এই বিধানসভা নির্বাচনে আপনারা যারা নির্বাচক মণ্ডলী, আপনাদের নিজেদেরকে স্থির করতে হবে আমরা কাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমাদের এই নির্বাচনী এটা একটা আমাদের কাছে সংগ্রাম, লড়াই। এই লড়াই সামনাসামনি কোনো মল্লযুদ্ধ হবে না, সামনাসামনি লড়াই নয়, লড়াই হবে নীতির লড়াই। লড়াই হবে কোন প্রার্থীকে, কাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করলে তবে আমাদের আন্দোলন, আমাদের সমস্যার সমাধান হবে, সেটাই আমাদেরকে ভাবতে হবে। আপনারা জানেন যে আমাদের এই হলদিয়ার উন্নয়ন, এই উন্নয়ন, এখানে উন্নয়নের যিনি কান্ডারি, সেই কান্ডারি আপনারা সবাই তাকে চেনেন। দলমত নির্বিশেষে বিরোধীরাও তাকে সম্মান জানায়। সেই সদ্য লক্ষণদাকে আমি একটা নাম না জানা কণ্টিকারী গাছের মতো, মানে আমাকে কেউ চিনত না, আমাকে উনি চিনিয়েছে। উনি আমাকে হাতে করে গড়ে তুলেছেন সংগঠন কিভাবে করতে হয়, মানুষের সেবা কিভাবে করতে হয়। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাকে তার আশীর্বাদ নিয়ে, তাকে প্রণাম জানিয়ে
আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের এলাকায় যে প্রার্থীরা আছেন, বিশেষ করে সিপিএম এর আর বিজেপি এবং তৃণমূলের, আর আমি হচ্ছে আমাদের হাতচিহ্ন জাতীয় কংগ্রেসের প্রার্থী, সকলেই কিন্তু তারই ছাত্র সবাই। কিন্তু লক্ষণদাকে যখন ভারতীয় কমিউনিস্ট পার্টি থেকে তাকে বাদ দেওয়া হয়, আমরা তাকে সম্মান জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আমরাই আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কেন লক্ষণদাকে বাদ দেওয়া হবে পার্টি থেকে, কি কারণ? তাতে আমরা 40-45 বছর সংগঠন করার পরেও এই চিঠির কোনো উত্তর, কোনো ডাক আমরা পাইনি। অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, যারা নিজের নেতৃত্বকে সম্মান জানাতে জানে না, আপনারা কাকে, যে নেতৃত্বকে সম্মান জানাতে জানে, বড়দের সম্মান জানাতে জানে, তাকেই ভাবতে হবে আপনাদের। এছাড়া হলদিয়া পৌরসভায়, বিধানসভা, হলদিয়া পৌরসভায় দুবার ওখানে চেয়ারম্যান কাউন্সিল মেম্বার হিসাবে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের সেবা করেছি। পৌরসভার পূর্বে নোটিফাইডও 5 বছর কমিশনার হিসাবে কাজ করে সেবা করেছি। আমাদের এলাকায় যে সমস্ত সমস্যা আছে, মূল সমস্যা হলো যে কুকুরহাটি থেকে যে রাস্তাটি সুতাহাটা থানার পাশ থেকে রানীচকের কাছাকাছি এসে মিট হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনায়, এটা বড় গাড়ি পাস করতে পারে না, এটা চওড়া করা প্রয়োজন, রিপেয়ারিং করা দরকার। লক্ষণদা এই সময়ে এটি হয়েছিল, তারপরে আর তার কোনো কাজ হয়। এছাড়া আমাদের পাতিখালি থেকে নদী বাঁধ বরাবর কুকুরহাটি হয়ে দেওখালি পর্যন্ত এই রাস্তাটিও যা করা হয়েছিল, তারপরে কোনো রিপেয়ারিং করা হয়নি, চওড়াও করা হয়নি, যাতে করে বড় গাড়ি একটা এলে ছোট গাড়িও পাস করতে পারে। এইগুলি আপনাদের আশীর্বাদ পেলে এই কাজগুলিতে আমরা আন্দোলন করব, এই কাজগুলি আমরা করতে চাই। এছাড়া সদ্য নেতৃত্ব যিনি, উনি যা হলদিয়াকে গড়ে গেছেন, তার যে অসমাপ্ত কাজ, যেগুলি কুকুরহাটি থেকে রায়চক জেটি, কেজামারি থেকে আমাদের টাউনশিপ জেটি, এবং ওই কুকুরহাটি এলাকায় নদীর সংলগ্ন এলাকায় ওখানে একটি জাহাজ মেরামতি কারখানা, যেটিতে যন্ত্রপাতির থেকে শ্রমিক অনেক বেশি লাগবে। এই অসমাপ্ত কাজটিও আমরা করতে চাই আপনাদের সাথে নিয়ে। আমি আপনাদের কাছে বলতে চাই যে বর্তমান যে শাসক দল আছে, তাদের ভূমিকা সম্পর্কে আপনাদের নজরে আছে। এছাড়া আমাদের সারা রাজ্যে প্রায় 6,800 মতো বড় শিল্প বন্ধ হয়েছে, ছোট মাঝারি শিল্প বন্ধ হয়েছে 18,400। 40 লক্ষ মানুষের কাজ গেছে, 40-50 লক্ষর মতো মানুষ পরিযায়ী শ্রমিক, যারা আমাদের রাজ্যের বাইরে, যারা কাজের জন্য, পেটের জন্য তারা বাইরে থাকে। আবার এই পরিযায়ী শ্রমিকের অভিজ্ঞতা হলো, যেখানে বিজেপি সরকার আছে, বাংলা ভাষাভাষী শুনলে বা কথা বললে তাদেরকে সেখানে অপদস্থ, অপমান করা হয়, নির্যাতিত করা হয়। তাদের মুখ থেকে শোনা তাদের অভিজ্ঞতা। এছাড়া আমাদের হলদিয়া এলাকায় এখানে যারা শ্রমিক আছে, এখানে যে কারখানার জন্য যারা 300-র বেশি গ্রাম অধিকৃত হয়েছিল, নূতন করে কোনো কারখানা হচ্ছে না, তারা তাদের রুজির যে জমি, ভূমি, বাস্তু দিয়েছেন, তাদের রোজগারের সংস্থানটা চলে গেছে। কি করে চলবে? তার তো চাই তার পরিবারের একজন হলেও পেয়েছে কিছু জন,
আর বাকি পাইনি। এখানে যদি নতুন করে শিল্প না হয় এবং এই শিল্পের কলকারখানায় শ্রমিকদের সিওটি মানে চ্যাটার অফ ডিমান্ড, তাদের চুক্তি, তাদের দাবি দেওয়া দেখবে কে, করবে কে? আছে যে দলগুলির নাম বললাম, এদের মধ্যে কোনো একজন নেতৃত্ব বের করতে পারবেন যিনি শ্রমিক ইউনিয়নটা বুঝে, যিনি ইন্ডাস্ট্রিয়াল লটা বুঝে, যিনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারবে আইন অনুযায়ী? নেই। আমাদের একগুচ্ছ নেতৃত্ব আছে, আমাদের প্রণব মান্না সহ আমাদের একগুচ্ছ নেতৃত্ব আছে যারা এই ইন্ডাস্ট্রিয়াল লটা বুঝেন, আবার শ্রমিক আন্দোলনটা বুঝেন, কিভাবে শ্রমিক আন্দোলন করতে হয়। শ্রমিক আন্দোলনের দায়িত্ব এসডিও সাহেবের। এসডিও সাহেব দেখবে শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের সিওটিতে করবে। এটা কি নতুন জিনিস আমাদের কাছে স্বপ্নের মতো? গাছের এটা 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 আমরা কোনোদিন শুনিনি কোন দেশে, কোন এলাকায় কোথাও আছে। শ্রমিকরা করবে ইউনিয়ন, নেতৃত্ব তাকে তার সঙ্গে থাকে, কমিটির সঙ্গে তাকে পরিচালনা করার জন্য, দিক নির্দেশ করার জন্য কিভাবে চলবে। সব কারখানায় কাজও করতে হবে এবং সেই সঙ্গে তাদের কাজের মজুরি যাতে ঠিকভাবে পায়। এটা আর কোন দলের মধ্যে এটা নেই। এটার থেকেই আপনাদের সিদ্ধান্তগুলো বেরিয়ে আসবে, আপনারা কাকে সমর্থন করবেন। আর এছাড়া এলাকায় 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 কিছু রাস্তাঘাট, এলাকায় এলাকায় কিছু পথবাতি মানে স্ট্রিট লাইট, অনেক রাস্তা আছে রিপেয়ারিং হয়নি, অনেক রাস্তা একদম এখন 10 বছর 15 বছর ধরে রিপেয়ারিং হয়নি। আমাদের হলদিয়া বিধানসভা এলাকার 29টা ওয়ার্ড আছে, তার নির্বাচন হয়নি 8 বছর। 8-9 বছর নির্বাচন না হলে দেখবে কে? তাদের এসডিও সাহেব দেখবে শিল্প, এসডিও সাহেব দেখবে প্রশাসন, আর এসডিও সাহেব দেখবে পৌরসভা। জন্ম থেকে মৃত্যু পৌরসভার সঙ্গে আমাদের বিশেষ করে হলদিয়ার পৌরসভা এলাকার মানুষের সমস্ত কিছু কাজকর্ম, সমস্ত কিছু যুক্ত। এই কাজটি অনবরত প্রত্যেকটি মানুষকে হয়রানি হতে হচ্ছে। আপনাদের আশীর্বাদ পেলে আমরা প্রথমে আওয়াজ তুলব, পৌরসভা নির্বাচন অবিলম্বে করতে হবে, এই আওয়াজটা আমরা তুলতে চাই। আমি আপনাদের কাছে আর দু একটি কথা বলে আমি আমার কথা সম্পূর্ণ করব। এই হলদিয়া পৌরসভা আমাদের হলদিয়া বিধানসভা, এই বিধানসভা নামটি 2009 সাল থেকে, তার পূর্বে ছিল সুতাহাটা বিধানসভা। সুতাহাটা বিধানসভার অর্থ হলো সুতাহাটার মানুষ, সংগ্রামী মানুষ, ভারতের স্বাধীনতা আন্দোলন, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমাদের এখানে গড়ে উঠেছিল। যেমন সারা ভারতবর্ষে সব থেকে বেশি দিন এই আমাদের 22 মাস ধরে তাম্রলিপ্ত স্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। গান্ধীজি এসেছিলেন ওই বাস্তবপুর এলাকায়, যাকে গান্ধী আশ্রম বলা হয়। কেন না সেখানে তাদেরকে বুঝিয়ে যে এই আন্দোলনটা স্তব্ধ করো, আমাদের পূর্ণ স্বাধীনতা চাই। এইরকম একটা ঐতিহ্যমণ্ডিত এলাকা আমাদের হলদিয়া বিধানসভা। এই সুতাহাটার যে সংগ্রামী মানুষ যারা লড়াই আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন, স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আগামী দিনে আমাদের কি পৌরসভার নির্বাচন, কি আমাদের শ্রমিকদের ক্ষেত্রে তাদের দাবি দেওয়া এবং এলাকায় উন্নয়নের ক্ষেত্রে এবং যে অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার বিষয়গুলি আপনাদের কাছে রাখলাম। এর জন্য আপনাদের সমর্থন পেলে, আপনাদের আশীর্বাদ পেলে, তাহলে আমি এইটুকু প্রতিশ্রুতি কথা দিতে পারি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনাদের সঙ্গে থাকবো, লড়াই করে যাব। এই আশীর্বাদ করুন, আপনারা একবার আশীর্বাদ করুন। এই আশীর্বাদ আপনারা হাতে হাতে দেখে নেবেন। আমরা যেখানেই থাকি সেখানেই মন প্রাণ দিয়ে, রক্ত জড়িয়ে, ঘাম ঝরিয়ে আমরা কাজ করি। আমি আপনাদের আশীর্বাদ ভিক্ষা করে পুনরায় শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। প্রণাম, নমস্কার, ধন্যবাদ।
ধন্যবাদ অভিমন্যু বাবুকে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের লড়াইয়ের ইতিহাস আপনার সামনে তুলে ধরলেন। এরপরে আমি বক্তব্য বলবার জন্য অনুরোধ করছি মহিষাদল বিধানসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রীমতী কাজল নায়েক দাস। আপনারা চেনেন, কাজলদিকে চেনেন, এইখানে উনি দীর্ঘদিন এই অঞ্চলেই উনি কাজ করেছেন, হলদিয়ার উপরে প্রচুর কাজ করেছেন। উনি কাউন্সিলর ছিলেন, একজন প্রাক্তন শিক্ষিকা, সমস্ত ধরনের জনহিতকর কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন দীর্ঘদিন। ভারতীয় জাতীয় কংগ্রেস তাকে প্রার্থী করেছেন। উনি আমাদের সামনে কিছু বক্তব্য রাখছেন। নমস্কার। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। প্রথমেই আমি না আমার দেশের মাটিকে প্রণাম জানালাম। সামনে যারা আসছেন জনতা জনার্দন, তাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা প্রণাম জানালাম। প্রণাম জানাই আমার মহিষাদল বিধানসভা এলাকার মাটিকে, এবং সেই মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি, তার সঙ্গে সঙ্গে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জানাই শ্রদ্ধা প্রণাম। যারা এখনো স্বাধীনতা যুগের মানুষ, যারা এখনো বেঁচে আছেন, যারা এখনো পর্যন্ত জাতীয় কংগ্রেসের পতাকাটা কাঁধে নিয়ে বয়সের ভারে থুরথুর থুরথুর করে হেঁটে চলেছেন, তাদেরকে আমি জানাই আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই আজকের এখানে যারা উপস্থিত রয়েছেন জাতীয় কংগ্রেসের নেতৃত্বগণ। এখানে রয়েছেন বিধানসভা, মহিষাদল বিধানসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান তাপস দা, আরও রয়েছেন শ্রদ্ধেয় নেতৃত্বগণ, জেলার নির্বাচনী কমিটির চেয়ারম্যান, এবং উপস্থিত আপনারা যারা আজকের এখানে বসে আপনারা আমাদের বক্তব্য শোনার জন্য জড়ো হয়েছেন। এই ব্রজলাল চকটা কিন্তু মহিষাদল বিধানসভার অন্তর্গত। এই খালটার ওপারটা হলদিয়া বিধানসভা, আর খালের এপারটা মহিষাদল বিধানসভা। তাই মহিষাদল বিধানসভায় এলাকায় এই যে বাজারটি জমে উঠেছে, সেই বাজারের সমস্ত দোকানদার বন্ধুগণকেও আমি জানাচ্ছি আমার শ্রদ্ধা, আমার আন্তরিক অভিনন্দন এবং জাতীয়তাবাদী অভিনন্দন। আজকের আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন যে এখন কি পরিস্থিতি। সামনে চলে এসেছে বিধানসভা নির্বাচন আগামী 23শে এপ্রিল। আপনারা আপনাদের মতামত দেবেন, আপনারাই নির্বাচক মণ্ডলী, আপনারাই নির্বাচন করবেন, আপনারাই আপনাদের মূল্যবান ভোটটা দেবেন, আপনারাই বেছে নেবেন যে কে আপনাদের দরদি, কে আপনাদের পাশে থাকবে, কে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, কোন সরকার কি করে বেড়াচ্ছে, আপনারা সবাই সেটা জানেন। আমি হলদিয়া পৌরসভার কাউন্সিলর ছিলাম, এখন পৌরসভার সামনে থেকে যেতে পারি না, গেলে আমার চোখ দিয়ে জল আসে। শ্মশান ভূমি হয়ে দাঁড়িয়ে আছে। আজকে 4 বছর হয়ে গেল নির্বাচন করতে পারেনি তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর ভয়ে নির্বাচন করছে না, যদি হেরে যাওয়ার ভয়ে সেখানে নির্বাচন হচ্ছে না। মানুষ তাদের আবেদন, তাদের নিবেদন, তাদের অধিকারের কথা বলতে পারছে না, যেতে পারছে না। কেউ নেই, না আছে কাউন্সিলর, না আছে সেখানে চেয়ারম্যান, না আছে ওয়ার্ড সম্পাদক, না আছে ওয়ার্ড। কি অবস্থা সেখানে দাঁড়িয়ে। শিল্পকর্মটা বাদ দিন, আমার পূর্ববর্তী বক্তা অভিমন্যুদা বলে গেছে আমি মহিষাদল বিধানসভার প্রার্থী। মহিষাদল এলাকার বিভিন্ন যে কৃষির যে অবস্থা, যে নাসা খালগুলি রয়েছে, যে নদী বাঁধগুলি রয়েছে, তার আশু সংস্কার করার প্রয়োজন।
প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ আসা যাওয়া করে, অনেক দূর দূর গ্রাম থেকে। যে যোগাযোগের যে মাধ্যম, যে বড় বড় রাস্তাগুলি আছে, অনেকগুলি প্রধানমন্ত্রী সড়ক যোজনার মধ্যেও আছে, সেও ভাঙাচোরা অবস্থায় আছে। এবং নতুন করে কোনো রাস্তা তো তৈরিই হয়নি, পুরনো রাস্তাগুলো কোনো সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমান রাজ্যে যে সরকার আছে তারা কিছুটা ঢালাই রাস্তা করেছে, বাম আমলে তো বেশিরভাগই তার ঢালাই রাস্তা কমপ্লিট হয়ে গেছিল, তারা কিছুটা রাস্তা করেছেন। কিন্তু মহিষাদল এলাকার যে পঞ্চায়েত বা গত 5 বছর ধরে যে তৃণমূল তারা যে আজকে শাসন করেছেন, সেখানে উন্নয়ন তেমন কিছুই আমি দেখতে পাইনি। আমি যতটুকু দেখেছি, জেনেছি, মানুষের যেটা দাবি, সেখানে একটি মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় 18 সালে তৈরি হয়েছিল, তার এখনো পর্যন্ত পরিকাঠামো সম্পূর্ণ হয়নি। ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ের, কোথায় না রাজ কলেজ। সে রাজ কলেজটারও উন্নয়ন, পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন, কিন্তু সেটা হয় না। তার থেকে যে বড় বড় যে অমৃতবেড়িয়া বেতকুণ্ড অঞ্চলে যে সমস্ত নাসা খালগুলি এমন ভাবে কচুরিপানায় ভরে গেছে, জল হলেই সব ডুবে যায়, বেত গাছে ভরে যাচ্ছে, কৃষকদের উন্নতির জন্য কোনো ব্যবস্থা নেই। যোগাযোগের মাধ্যম অকেজ, রাস্তাঘাটে বৃষ্টি হলে সন্ধ্যার পরে মানুষ বেরোতে পারছে না। সেখানে দাঁড়িয়ে আমি চাই যে রাস্তার উন্নয়ন হোক। আর যেটা রয়েছে, আমি দেখছি মহিষাদলের একটি বিশাল ভালো শিল্প হচ্ছে গয়না শিল্প, মানে গয়না বড়ি শিল্প এবং কাঁসা পিতলের শিল্প, শঙ্খ শিল্পও আছে ওখানে কিছু। সেই সমস্ত শিল্পীরা কি অবস্থায় আছে, তাদের খোঁজ কি কে রেখেছে? সেই শিল্পীদের একটা ভালো বিপণনের জায়গা, মাধ্যম নেই, যেখান থেকে তারা বাজারটা তৈরি করতে পারে, যেখান থেকে তাদের জিনিস দেশ বিদেশে তারা বিক্রি করতে পারে। অনেক স্বয়ম্বর গোষ্ঠী আছে মহিলাদের দ্বারা পরিচালিত, সেই স্বয়ম্বর গোষ্ঠী অনেক আগেই তৈরি করা হয়েছিল। সেই গোষ্ঠীদের হাতে সেরকম ক্ষমতা তুলে দেওয়া হয়নি, তাদেরকে সেভাবে স্বনির্ভর করে গড়ে তোলার চেষ্টা করা হয়নি। আপনারা যদি আশীর্বাদ করেন, আমি যদি নির্বাচনে জিততে পারি, তাহলে আমি আপনাদের এই মহিলাদের জন্য, মহিলাদের সশক্তিকরণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। মহিলারা যারা নিজের পায়ে দাঁড়াতে পারে তার চেষ্টা করব। কংগ্রেসের আমলেই আমরা আন্দোলনের মাধ্যমে আমরা করেছিলাম যে মহিলাদের 1/3 আসন সংরক্ষণ বিল, সেই বিলটা পাস হয়েছে এবং সেই আসন সংরক্ষণ বিলের ফলে মহিলা আজকে পৌরসভায় পঞ্চায়েতে 1/3 আসন সংরক্ষণে তারা সেখানে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, মহিলারা বেরোচ্ছে। মহিলারা হচ্ছে অর্ধেক আকাশ, তা আজকের অর্ধেক আকাশকে বঞ্চিত করে এগোনো যায় না। সেই অর্ধেক আকাশ আজ নিপীড়িত, অত্যাচারিত। আজকের আপনারা চোখের সামনে দেখেছেন সেই আরজিকর হসপিটালে অভয়াকাণ্ড, যার জন্য আপনারা সারা রাত্রি জেগেছিলেন, আমরাও জেগেছিলাম, রাস্তায় বেরিয়েছিলাম, মোমবাতি জ্বেলেছিলাম। আমরা কি আশায় মুখ বেঁধেছিলাম যে একটা হসপিটাল, একটা হাসপাতাল, সরকার দ্বারা পরিচালিত হাসপাতাল, যেখানে সারা রাত্রি কর্মীরা থাকে, ডাক্তাররা থাকে, নার্সরা থাকে, রোগীরা থাকে, তাদের চোখে ধুলো দিয়ে কি করে একজন উঠতি ডাক্তারকে, যেখানে আমাদের গ্রামে গঞ্জে ডাক্তারের অভাব, একজন মহিলা ডাক্তারকে অত্যাচার করে মেরে ফেলা হলো, তার বিচার আমরা পেলাম না। এতদিন চেষ্টা করলাম, এত আন্দোলনে আমরা নামলাম, কিন্তু কোনো বিচার হলো না। সিবিআই ব্যর্থ হয়ে গেল, রাজ্য সরকার ব্যর্থ, রাজ্য সরকারের পুলিশ ব্যর্থ, তার সিবিআই, তারপরে কেন্দ্র সরকারের সিবিআই এলো, সিবিআইও ব্যর্থ। সিবিআই এলো অন্তদন্ত হয়ে, হম্বিতম্বি করে, তারপরে সিআইডির কাছে মাথা নত করে, রাজ্যের কাছে একটু চা বিস্কুট খেয়ে ভালো মতন করে আস্তে 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 করে পিছন দিক দিয়ে বেরিয়ে গেলেন। কাকে বিশ্বাস করবেন? কেন্দ্রে যে সরকারটা আছে আর রাজ্যে যে সরকারটা আছে, দুটি সরকার মিলিঝিলি করে একটি কয়েনের এপিড আর ওপিড, এরা মিলিঝুলি করে চলছে, সব সেটিং ব্যবস্থা, তাই বিচার পাই না আমরা জানি। আচ্ছা, এখন যেহেতু আজান হচ্ছে, আমরা একটু চুপ করে থাকছি। আগামী 23 এপ্রিল রাজ্যে বিধানসভা প্রথম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 15ই মার্চ থেকে শুরু হয়েছিল নির্বাচনী বিধি, লাগু হয়েছে। গত 30শে মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত নমিনেশনের দেওয়ার প্রথম কাজ শেষ হয়েছে। আজ ব্রজলালচক হাইরোড মোড়ে জাতীয় কংগ্রেস হলদিয়া এবং মহিষাদল প্রার্থীর সমর্থনে
আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় উপস্থিত রয়েছেন জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রণব দাস, রয়েছেন বিধানসভা হলদিয়া বিধানসভা 209 সংরক্ষিত আসনে প্রার্থী অভিমন্যু মণ্ডল এবং 200 মহিষাদল বিধানসভা 208 প্রার্থী কাজল নায়ক দাস। তাদের সমর্থনে আজ ব্রজলাল চক হাইরোড মোড়ে জাতীয় কংগ্রেস প্রার্থীর সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই সমাবেশ এখন চলছে, আপনারা দেখছেন হলদিয়া নিউজ ফেসবুক লাইভ। চলো, যে কথা বলছিলাম, আজান শেষ হয়েছে তাই আবার শুরু করছি। যে কথা বলছিলাম যে দুটি সরকার মিলে কি বলছেন? সেটিংয়ে চলছে। কেন বলুন তো? হ্যাঁ বলুন। বিজেপি চাইছে তৃণমূলটা যদি থাকে তাহলে কংগ্রেস তাকে আটকাতে পারবে, সেই জন্যেই তারা তৃণমূলকে ভিতরে ভিতরে সমর্থন করে যায়। চক্রবর্তী আছে, তাই আজকে তৃণমূল যদি ঘা পায় তারা বিজেপিতে যায়, আর বিজেপিতে ঘা খেলে তারা তৃণমূলে চলে আসে সরাসরি। তাদের ভেতরে ভেতরে সবসময় চলাফল বসে আছে। কারণ কেন্দ্রে যে কংগ্রেস সরকারটা দীর্ঘদিন ধরে ছিল, সেই কংগ্রেস আমলে যেটুকু উন্নয়ন হয়েছিল, যতটুকু হয়েছিল, সেই উন্নয়নটা আজ থমকে গেছে। এই যে বড় বড় চওড়া চওড়া রাস্তা কংগ্রেস আমলে তৈরি। ছবিটি পাঠান। হলদিয়া যে বন্দর, সতীশ সামন্ত বন্দর, ছবি পাঠান, সেই সতীশ সামন্ত স্বাধীনতা সংগ্রামী, ভিডিও পাঠান। তার উদ্যোগেই তৈরি হয়েছিল, তার নামেই তৈরি হয়েছিল হলদিয়া বন্দর। কারা করেছিল? কংগ্রেস করেছিল। সেই বন্দরটা আজকের অনেক উন্নতির জায়গায় যেতে পারত, আরো বিশাল বড় বন্দরে পরিণত হতে পারত, কিন্তু ততটা হতে পারেনি। কিন্তু অনেকটা হয়েছে। ভবিষ্যতে আরো যাতে উন্নতি ঘটানো যায় তার আমরা চেষ্টা করব। আজকে কংগ্রেস আমলে তৈরি 100 দিনের কাজ, 100 দিনের কাজ কংগ্রেস আমলের রেগা প্রকল্প, তার নাম বদলে দিয়েছে। এখন সরকারের কাজ হচ্ছে এখন কংগ্রেস আমলে যে কাজগুলি হয়েছে সেই কাজগুলির নাম বদলে দিয়ে একটা অন্য কোনো নাম দিয়ে চালিয়ে দেওয়া, আর বলা যে আমরা করেছি। কিন্তু না, আপনাদেরকে বুঝতে হবে কংগ্রেস আমলেই 100 দিনের কাজ রেগা প্রকল্পের জন্য যাতে পিছিয়ে পড়া মানুষ, গরিব অংশের মানুষ, তারা যাতে আপাতত 100 দিনের মজুরি পেয়ে তাদের জন্য আপাতত খাদ্যের ব্যবস্থাটা হয়, তাদের জন্য বাসস্থান, সেই বাসস্থানের জন্য যে এখন চলছে আমার বাড়ি, কর্মসংস্থান, কর্মসংস্কৃতি ফেরানোর জন্য সবকিছু করেছিল কিন্তু কংগ্রেস। কিন্তু সেই নামটা উচ্চারণ করতে চায় না, কারণ কংগ্রেস যে একটা ধর্মনিরপেক্ষ দল, কংগ্রেস যে সবাইকে মিলে মিশে নিয়ে চলতে চায়, কংগ্রেস যে দুহাত বাড়িয়ে সবাইকে বুকে টেনে নিতে চায়, এটা এই সরকার, বর্তমান সরকার এবং বিজেপি সরকার চায় না। তারা চায় ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করা। যে দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করা, আটকানোর জন্য গান্ধীজিকে মরতে হয়েছিল, তাকে যারা গুলি করে মেরেছিল, তারাই আজকের দেশ শাসন করছে, সেই বিজেপি। তারা কিছুদিন পরে দেখবেন যে গান্ধীজিকে মেরেছিলেন তার মূর্তি বসানো হবে পশ্চিমবঙ্গে, যদি যেতে তার মূর্তি বসানো হয়ে পূজা করা হবে। তারা গান্ধীজি কি আন্দোলন করেছিলেন? আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, লবণ সত্যাগ্রহ, তারা সেভাবে করেছিলেন। আইন অমান্য করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ডান্ডি অভিযান করেছিলেন যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়। আর এখনকার সরকারগুলোকে দেখুন,
কিভাবে বিশৃঙ্খলা তৈরি করতে হবে, কিভাবে ভয় ভীতি সৃষ্টি করতে হবে, কিভাবে মানুষকে ভয় থেকে ঘরের মধ্যে ঢুকে দিতে হবে, তার ব্যবস্থা তারা করে। বিজেপি বলছে এখন যারা মনে মনে ভেবেছেন যে প্রত্যেক বার তো 5 বছর অন্তর ভোট হয়, সবাই মনে মনে একটা বেশ বুকে বল পান না, এবারে নিজের ভোটটা ঠিক ভালো মতো করে দিয়ে আসবে। দেখছি দাঁড়াও কি বেশ উৎসবের আকারে ভোট হয়, মানুষ আনন্দে উৎসাহে একটা ছুটি পায়, ঠিক আছে ভোট দিতে যাবো। ভোট দিতে যাওয়ার আগের দিন ছিল ওখানকার যুব সভাপতি বা তার কিছুদিন আগে থেকে ভাবতে শুরু করেন আমার ভোটটা আমি দিতে পারবো তো। কিন্তু বিজেপি তারপরে যখন তিনি রাস্তায় বেরিয়েছেন ভয়ে বুকু দুরু দুরু করে, তৃণমূল ওখানে কংগ্রেস কিছু ঘটনা ঘটবে না তো? ভয়ে ভয়ে যখন যাচ্ছেন রাস্তায় দেখা, কোথায় যাচ্ছেন চাচা? কেন বাবু আমার ভোটটা দিতে? আপনার ভোট তো হয়ে গেছে, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, ওদিকে যাওয়ার দরকার নেই। অনেক মানুষ ভোট দিতে পারেনি, ফিরে গেছে। কোন সরকারের আমলে? এই সরকারে, বর্তমান যিনি রয়েছেন তৃণমূল সরকার, তার সরকারের আমলে। ভোট কেন্দ্রে মা বোনেরা ভোট দিতে গেছে, পাশে একজন ছেলে দাঁড়িয়ে আছে, ভোটটা দাও দেখি। দেখি আমি দেখছি, তুমি ওইখানটা টেপো, এইখানটা টেপো। সে বলছে কেন? আমার ভোট আমি দেবো, আপনি একটু সাইডে যান। না না, আমাকে দেখতে হবে তুমি কোথায় ভোট দাও। তার জোর কিসে? তারা তো জোর কিসে? সে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, সে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, সে বিধবা ভাতা দিয়েছে, সেই জন্য তার জোর। যে সরকার আসবে, 5 বছর অন্তর সরকার আসতেই পারে, সরকার পরিবর্তন হতে পারে, সরকারের অনেক উন্নয়নমূলক কর্মসূচি থাকে, তারা সে কাজটা তারা করবে, মানুষের উন্নয়ন তারা করবে, অনেকেই করছে। কিন্তু তখনই মুশকিল হয়, সরকার কাজ করছে, সরকার কাজ করার পর যখন ওটা দলীয় সম্পত্তি হয়ে যায়, দল হিসাবে তখন জোর খাটায় আমরা করেছি। এই যে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা করে ছিল, আবার 500 টাকা করে বাড়িয়েছে, খুব ভালো কথা। মহিলারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, আমি একজন মহিলা হিসেবে নিশ্চয়ই যাবো। মহিলা পাক না, তারা স্বনির্ভর হোক, তারা নিজের পা দাঁড়াক, তাদের নিজের হাতের পয়সাটা আসুক, তাদের নিজের হাতে। কাজ তো দিতে পারেনি, চাকরি তো দিতে পারেনি, কর্মসংস্থান তো সৃষ্টি করতে পারেনি, তা 1,500 টাকা দিচ্ছে, দিক। দেওয়ার জন্য কি করেছে? এখন রাজ্যের 8 লক্ষ কোটি টাকা ঋণ, আপনার মাথায় 80,000 টাকা করে ঋণ চেপে গেছে, দিচ্ছে দিক। তাও আর বলছে দয়ার দান। আপনি যে পেয়েছেন 1,500 টাকা, ওটা সরকার আপনাকে দয়া করে দিয়েছে, ওটা আপনাদের অধিকার নয়। আমি চাই অধিকার, মহিলারা তার অধিকার হিসেবে 1,500 টাকা পাক, 2,000 টাকা পাক। যেই সরকার আজ ভয় দেখানো হচ্ছে, যদি তৃণমূল সরকার চলে যায় তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। মিথ্যা কথা বলছে, ভুল বোঝানো হচ্ছে। যেই সরকার আসুক না কেন, কংগ্রেস সরকার তো প্রতিষ্ঠিত হলেই প্রত্যেকটা মহিলাকে এবং যে লক্ষ্মী ভান্ডার যেটা দেওয়া হচ্ছে 3,000 টাকা করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি কংগ্রেসের আছে, দিচ্ছে। হিমাচল প্রদেশের মতো রাজ্য আছে, কিন্তু সমস্ত পিছিয়ে পড়া মায়েরা যারা গরিব দুস্থ, তাদের জন্য দেওয়া উচিত। যারা শিক্ষিত, যারা লেখাপড়া শিখেছে, যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, যারা লেখাপড়া এতদূর পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে, পড়াশোনা করে, লেখাপড়া করে, অনার্স পাস করে সব বসে আছে, তারা কি ওই 1,500 টাকায় সন্তুষ্ট থাকবেন? আপনারা নিজেরা বিবেচনা করুন। আপনার মেয়েটা পাস করে বসে আছে ইঞ্জিনিয়ারিং, আপনি চাকরি নেবেন না 1,500 টাকা নিয়ে বসে থাকবেন? আবার শুরু হয়েছে এবারে কি যুব সাথী, 1,500 টাকার 2,000 টাকা করে দেবে, কি জন্য? বেকারদের। সেই বেকারদের তিনি কর্মসংস্থান করতে পারবেন না, তিনি ওই সান্ত্বনা বাক্য দিয়ে 1,500 টাকা দেবেন। আবার যেহেতু দিচ্ছেন দয়ার দান, অত দয়া করেছি ভোটটি আমাকে দিতে হবে, এটা তাদের দাবি, এটা নাকি তাদের অধিকার। না, তাদের হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা, আর জনগণের হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব। মানে আপনাদের কোনো ক্ষমতা নেই, আপনাদের দায়িত্ব হচ্ছে তাকে ভোট দিতে হবে, আর তাদের ক্ষমতা আছে, দেখাবে আপনার উপরে, ভোটটা তাদেরকে দিতে হবে। এটা করা তো কোনো মতেই চলে না। আপনারা কি সেটাই মেনে নেবেন? আপনারা নিজেরা বিচার বিবেচনা করবেন, তবেই আপনাদের মূল্যবান ভোটটা আপনারা দেবেন। কোন দলকে দেবেন, কাকে দেবেন, আপনারা নির্বাচন করবেন। আমরা শুধু আমাদের রাজনৈতিক দলের কথা বলবো, অন্যান্য রাজনৈতিক দল তারা কি বলছে সে কথাটাও মাঝে মাঝে তুলে ধরছি। তাহলে যেখানে কলকারখানার চিমনি বন্ধ হচ্ছে, নতুন নতুন শিল্প নাই, যে মুখ্যমন্ত্রী শিল্প বিরোধী নামে পরিচিত, যারা
আজকে 14 বছর থেকেও একটা শিল্প আনতে পারেনি, তারা আরো 5 বছর থাকলে বাংলার কতটাই উন্নয়ন হতে পারে বা হবে? সাম্প্রদায়িক সম্প্রীতি কি বজায় থাকবে? একসঙ্গে মিলেমিশে কি আমরা থাকতে পারবো? না আমরা আমাদের আবার বাংলাটা ভাগ হবে? এটা আপনারা বিবেচনা করে দেখবেন। আজকের আপনারা সবাই জানবেন ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল কংগ্রেস। স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিল, ব্রিটিশের লাঠি বুকে পেটে খেয়েছিল, গুলি খেয়ে প্রাণ দিয়েছিল, তাদের স্বপ্ন পূরণ হয়নি। তাদের স্বপ্ন আজ গুমড়ে গুমড়ে কাঁদছে, তারা কাঁদছে, তাদের আত্মা শান্তি পাচ্ছে না। আপনারা আমরা চাই কংগ্রেস সরকার আবার প্রতিষ্ঠিত হোক। কেন চাই? যে কংগ্রেস হচ্ছে বিকল্প। এই যে দুটি রাজনৈতিক দল, এই দুটি রাজনৈতিক দলের একমাত্র বিকল্প সরকার হতে পারে কংগ্রেস। তাই কংগ্রেসকে আপনাদের জেতাতেই হবে, কংগ্রেসকে পশ্চিমবঙ্গে আবার ফিরিয়ে আনতে হবে, তবে এই দেশের উন্নয়ন সম্ভব। তবে আগে চাই শান্তি শৃঙ্খলা। উন্নয়ন তো অনেকেই করবে, শান্তি শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষ নিশ্চিন্তে হাঁটা চলা করতে পারবে রাত্রিভীতি। এই সরকার আমরা চাই, যারা গণতান্ত্রিক পথে মাথা উঁচু করে আমরা হেঁটে চলে বেড়াবো, যেন ভয়ে কুকুরে আমাদের ঘরে ভেতরে না ঢুকে যেতে হয়। আজকের হুমকির মুখে আমাদের ভয়ের মধ্যে চলে যেতে হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন আর্যিকর ঘটনার পর মেয়েদেরকে রাত্রেবেলা ডিউটি করতে হবে না, ওদেরকে ছেড়ে দিবেন। তার মানে কি বলছেন? মেয়েদের চাকরি থেকে বাদ দিয়ে দিবেন? যারা সিস্টারের কাজ করেন, যারা নার্সের কাজ করেন, যারা ডাক্তারের কাজ করেন, তাদেরকে তো রোগীর সেবাটা করতে হবে, তাদেরকে থাকতে হবে। তাহলে বলছেন ওনাদের ডিউটি দেওয়ার দরকার নেই, তারা কি ভয়ে ঘরে ঢুকে যাবে? এই হচ্ছে আপনার বিচার? আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এই বিচার করলেন মেয়েদের প্রতি? আজ একজনকে বিচার করতে পারলেন না? এত মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তা নেমে গেল, আর বিচার পেল না কেউ। তাই সঠিক বিচার দিতে গেলে, মহিষাদল এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে গেলে কংগ্রেস সরকারকে চাইব, রাজ্যে এবং কেন্দ্রে। আমরা আশাবাদী, এলাকায় যাচ্ছি, মানুষের কাছে গেছি, এবং আমরা তো এখন মিডিয়ার যুগ, অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তারা বলছেন আমরা কংগ্রেস সরকার থেকেই চাই। কংগ্রেসই প্রতিষ্ঠিত হবে, এবং কংগ্রেস প্রতিষ্ঠিত হলে দেশে এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, দেশের সম্প্রীতি বজায় থাকবে, দেশে ধর্ম নিয়ে হানাহানি মারামারি কাটাকাটি হবে না। সেরকম একটি সরকার আপনারা প্রতিষ্ঠিত করবেন এবং দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবেন। যতটুকু উন্নয়ন হয়েছে কংগ্রেসের আমলে, সেটাকে নাম বদলে চলছে। তাই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে আপনারা মনে রাখবেন যে উন্নয়নের হাতিয়ার হচ্ছে এই হাত চিহ্ন। উন্নয়নের হাতিয়ার হাত চিহ্ন, প্রতিবাদে গর্জে ওঠার হাত চিহ্ন হচ্ছে এই হাত চিহ্ন। এই হাতকে শক্তিশালী করুন। মা বোনদের কাছে আমার আবেদন, এই এলাকার সমস্ত মানুষদের কাছে আমার আবেদন, আপনারা হাত চিহ্নে ভোট দিন, হাতকে শক্তিশালী করুন, কংগ্রেসকে পুনরায় প্রতিষ্ঠিত করুন, এবং আগামী 23 এপ্রিল হাত চিহ্নে ভোট দিয়ে কংগ্রেসকে বিপুল ভোটে জয় করুন, আমাদের আশীর্বাদ করুন। এই আবেদন রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ। ধন্যবাদ কাজল দিকে। সুন্দর বিশ্লেষণ, আত্মবিশ্বাস এবং কংগ্রেসের কথা বলার যে সাহস মানুষের মনে আছে, সেটাই কিন্তু উনি প্রমাণ করলেন। ধন্যবাদ আপনাকে। এরপরে আমি কিছু বলবার জন্য বলবো, আমার মঞ্চে উপস্থিত আছেন একজন প্রবীণ নেতা, শুধু নয়, একটা সময় ছাত্র রাজনীতির আইকন ছিলেন, মহিষাদল রাজ কলেজের দুবারের জিএস ছিলেন, এটাও তার পরিচয় নয়। এমন এক গান্ধীবাদী নেতা যিনি গোটা জীবনভর কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে মাথা উঁচু করে এখনো হেঁটে যাচ্ছেন এবং আমাদের নেতৃত্ব দিচ্ছেন, সেই আমার নেতা সত্ত্বেও আমি শশাঙ্ক মাঝিকে কিছু বলবার জন্য, অন্তত দুটো কথা বলবার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। রঘুনাথ চক হাই রোডে
রাষ্ট্র কংগ্রেসের বিধানসভা নির্বাচনের প্রাক্কালের পথসভায় সভাপতি ভাতৃপ্রতিম তাপস কুমার মাইতি, মঞ্চে আছেন সুতারা ব্লকের সভাপতি তাপস মান্না, আছেন দুই প্রার্থী 208 বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী কাজল নায়ক দাস এবং 209 হলদিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিমন্যু মণ্ডল, আছেন জেলা কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব দাস, আছেন এই ব্লকের বরিষ্ঠ নেতা আমার শ্রদ্ধেয় আদন দাস মশাই আর অন্যান্য নেতৃত্ব, আর সামনে আমার মা বোনেরা এবং রবিলা চক মোড় সংলগ্ন এলাকার সমস্ত সুধী মানুষজন। বিধানসভা নির্বাচনের কয়েকদিন পরেই আপনারা ইতিমধ্যেই পত্রপত্রিকা, টিভি চ্যানেল, বিভিন্ন মিডিয়ার মারফতে আপনারা প্রত্যেকদিন অনেক কিছু কথা শুনছেন। এবং আরেকটা ভালো খবরের সঙ্গে মন্দ খবরেই যত খবর দেখছে তত খবর ভুলেও যাচ্ছে। কেন বলছে? এই জন্যে যে প্রত্যেক দিন সংবাদপত্রে এত খবর বেরোচ্ছে, সবটা কথা মনে রাখা হয়তো সম্ভব নয়। আমি যা বক্তারা বললেন সে কথার মধ্যে নতুন করে পুনরাবৃত্তি করছি না, কিন্তু আমরা কংগ্রেস থেকে একটা জানতে চাইছি, নির্বাচন মানে অতীতের কাজের রূপায়ণের মূল্যায়ন এবং আগামী দিনের প্রতিশ্রুতি। আমরা বিচার তো চাই, কোর্টে বিচার চাই, জনতার দরবার বিচার চাই, বিচার চাওয়াটাই আমাদের কাজ, বা সাধারণ মানুষ নির্যাতিত হন তার বিচার চান। আচ্ছা বলুন তো, সারদা মামলা মনে আছে? রোজ ভ্যালি মনে আছে? সুদীপ্ত সেন নামটাও তো আমাদের চেনা লাগবে, কত কোটি টাকার দুর্নীতির মামলা। আপনি শুনে অবাক হবেন, 13 বছর হয়ে গেল সে কেসটা এখনো চালু হয়নি। সুদীপ্ত সেন জেলে পড়ছে, কিন্তু তার এখনো বিচারটাই শুরু হয়নি। তাহলে বিচার আপনি পাবো কবে? আর ভারতবর্ষে একটা সম্পূর্ণ ঘটাপ চলছে, এখন বলছেন অনেক ঘটাপ চলছে। কেন ঘটাপ চলছে বলছি আমরা? আপনি তো পেপার পত্রিকা দেখেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার আর এক গুরুত্বপূর্ণ মন্ত্রী মনীষ সিসোদিয়া, তাদেরকে গ্রেপ্তার করা হলো, অনেক কিছু ঘটনা বললো, সরকারটা চলেও গেল। এখন দিল্লি কোর্ট বলছে কেসটা চলার মতোই নয়, খতম। এই হচ্ছে বিচার। অথচ অবাক কাণ্ড দেখুন, পশ্চিমবাংলায় ওই যে সুদীপ্ত সেনের সারদা মামলা, কেন্দ্রে রোজ ভ্যালি মামলা, এইসব আর্থিক তছবের মামলা, চাকরির মামলা, আমরা রেশন দপ্তরে খাদ্য চুরির মামলা, এত মামলা, একটাও কেস এখন চালুই হলো না। তাহলে আমরা বিচারটা পাবো কোথায়? আর্জি করে যে মেয়েটি মারা গেল, সে তো আপনার আমার বাড়ি কারো মেয়ে, তার বাবা মা হাহাকার করে ঘুরে বেড়াচ্ছেন বিচারের জন্য। পিং পং বলার মতো, ও তো আমার নয়, সে বলছে ও তো আমার নয়, সে তো আমার নয় বলে এমন কেসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আপনি কুল খুঁজে পাবেন না। অথচ যারা তার কুশীলক, তারা আরামসে ঘুরে বেড়াচ্ছেন নির্লজ্জভাবে। তা আমরা তো সরকারের কাছে বিচার চাইছি। আমি তো বলছি না মমতা ব্যানার্জি চোর, আমি বলছি না যে উনি আর্যিকর মামলা উনিকে খুন করেছেন, যে বা যারা দোষী তারা বিচার পাচ্ছে না কেন? তাদের বিচার হচ্ছে না কেন? কেন আর্যিকরের সে নির্যাতিতার, সে খুনের নিহতের মা হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে? আপনারা কেন আপনার সন্তানের বিচার পাবেন না? সারদা মামলার টাকা চুরি গেল, যে চুরি করলো, যাকে প্রথমবার কুণাল ঘোষ বললো যে সবচেয়ে বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওই বক্তব্য, সে দলের মুখপাত্র। কিরকম চোরে চোরে মাস্তুত হয়, এইগুলো কতদিন সইবে? বিচার চাইবার জন্য পরিবর্তন দরকার, বিচার চাইবার জন্য ধাক্কা দরকার, এই ধাক্কাটা দিতে হবে। আমি খুব ভালো লাগছে আমাদের এই জায়গায় অনেকদিন পরে আমরা এই ব্রজরাজ্য হাই রোডে আমরা, অত আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আমি অনেকদিন এখানে আসতে পেরে আমি আপনার কাছে কৃতজ্ঞ। যখন কংগ্রেস করা শুরু করেছিলাম তখন আমার এখানে অগ্রজ প্রতিনিধি ছিলেন চিত্তরঞ্জন দাস, চন্দন মাস্টারমশাই, তিনি প্রয়াত হয়েছেন, তাকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার আরেক অগ্রজ প্রতিনিধি ছিলেন দীপ্তি জানা, তিনি নেই, আমাদের মধ্যে চলে গেছেন, প্রণাম জানাই। আজকে তাদের যে লড়াইয়ের জায়গা পুরো সুতারা ব্লক, এখন হলদিয়া ব্লক, সেই ব্লকের জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের ভোট দেওয়ার কথা আমি বলতে চাই না,
ভোট দেবেন কিনা সেটা আপনার সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু ভোট দেওয়ার আগে একবার ভাববেন যে যাদের ভোটটা দিচ্ছি তারা আমার ন্যায় বিচারটা করবে তো। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার বাড়ির ছেলে মেয়ে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড যা যা চেয়েছে ছেলে মেয়ে দিয়েছেন, ইউনিভার্সিটি পড়িয়েছে, সব পড়িয়েছেন, চাকরিটা পেলেন না, চাকরিটা চুরি করে হাতছাড়া হয়ে গেল, আপনাকে ১,৫০০ টাকা ওই লোকে ভাড়া দেওয়া হয়েছে, খুশি তো? ছেলে মেয়ের চাকরি দরকার নেই, লোকের ভাড়ে চলে যাবে সংসার। আমি জানি কোনো মা এটা মুখ করে বলতে পারবেন না। আর আমরা একসময় বলতাম যে দলবাজিটা কোন জায়গায় পৌঁছে গেছে বলুন তো? ওই যে একটু আগে বলছেন অভিনব ৮ বছর ভোট হয়নি, যেহেতু বিধানসভা ক্ষমতায় আছে, ক্ষমতা ধরে এসডিওকে পৌরসভা চালাচ্ছে, তো ক্ষমতায় তো আছো, ভয়টা কিসের? নির্বাচন করছো না কেন? ভয় আছে। কলেজগুলোতে ছাত্র সংখ্যা নির্বাচন বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? না ছেলেরা উঠে আসবে, ছেলেরা যুক্তিবাদী, তারা সাদাকে সাদা কালাকে কালা বলবে, তারা তোমার শেখানো বলি বলবে না। সেখানে নির্বাচন বন্ধ করে দিয়ে পঞ্চায়েত এবং অন্যান্য ঠিকাদারি করে চোর তৈরি করা হচ্ছে, সৎ মানুষ রাখা উঠে দেওয়া হচ্ছে। কথা বলবে না, ও সবাই তো করে, আমরা এটা অভ্যাস করে ফেলেছি, এটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে যেটা সবাই চোর। আপনি চোর, যারা চোর তারা কিন্তু তাদের সাপোর্ট বাড়াবার জন্য আপনাকে আমরা চোরের করে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এর বিচার চাইবেন না? আমি সেই বিনম্র সহকারে আপনাকে যা আবেদন করবো, বিচারের জন্য আপনাদেরকে এগোতে হবে। বিচারের বাণীকে নিবৃতে কানতে দেওয়া যাবে না। বিচার যাতে পাই তার জন্য আপনি এগিয়ে আসুন। কংগ্রেস প্রতিবাদ করতে চাইছে, কংগ্রেস কাউকে কেড়ে নেওয়ার জন্য বলছে না, কংগ্রেস সংঘাতে যেতে চাইছে না, কংগ্রেস যুক্তিতে থাকতে চায়, কংগ্রেস তার শান্তিতে থাকতে চায়, কংগ্রেস মানুষের বিচারপতির উপর আস্থা রাখতে চায়, কোনোভাবে তুলে দেওয়ার চেষ্টা আমরা করছে না। কংগ্রেস তো দীর্ঘদিন ক্ষমতায় নেই, তবু কেন রাজ্যের নেত্রী, নামটা বলতে আমার অস্বস্তি হয়, কারণ যেভাবে কর্মকর্তা বলেন আমি আমার ছেলে মেয়েকে আমি ওই রূপে দেখতে চাই, উঠলে একবার গালাগালি না করলেও শান্তি হয় না, কংগ্রেসকে নির্ধারণ না করলে হজম হয় না। কংগ্রেস তোমার কি ক্ষতি করেছে ভাই? কংগ্রেস করে তো বড় হয়েছে। একটা তৃণমূল অফিসে দেখবেন, আপনার যদি বাড়িতে যান দেখবেন বাড়িতে কি হচ্ছে, আমার বাবা মা দাদু পুরো অফিসে ছবি টবি থাকে। রাজনৈতিক দল অফিসে কি থাকে? তার পূর্বসূরীদের অফিস ছবি ছবিগুলো থাকে। কংগ্রেস অফিসে দেখবেন মহাত্মা গান্ধীর ছবি আছে, জওয়াহরলাল নেহরুর ছবি আছে, নেতাজির ছবি আছে। আপনি একটা তৃণমূল অফিসে দেখবেন তো কার ছবি আছে? এদের বাবা মা নেই তো, একমাত্র বাবা একমাত্র জন্ম দিয়েছে, অনাথ হয়ে যাবে। এটা হয় না। যে দল অতীতকে স্বীকার করে না, যে দল অতীতকে মর্যাদা দেয় না, সে দলকে দেখতে গেলাম দুঃখ হয়। একটা দলের ইতিহাস থাকবে, দলের একটা আদর্শ থাকবে। কি আদর্শ আছে? আজকে তৃণমূল দলটার সঙ্গে যখন ছিলেন, আপনার জানেন, হয়তো মনে করতে পারবেন, পঙ্কজ ব্যানার্জি বলে একজন ভদ্রলোক ছিলেন, টালিগঞ্জ এমএলএ এক সময়, মমতা দলের সঙ্গে ছিলেন। ক্ষমতা আসার পর কংগ্রেসের সঙ্গে থাকেনি। মমতা ব্যানার্জির সঙ্গে একজন ছিলেন, আমরা দেখবেন সোনালী গুহ, সঙ্গে নেই। আরেকজন দীর্ঘদিন সঙ্গে ছেড়েছেন মুকুল রায়, খুঁজে পাবেন উনি প্রয়াত হয়েছেন। যারা যারা সঙ্গে ছিলেন কেউই নেই। উনি ওর সামনে উপরে কাউকে রাখতে অভ্যস্ত নাম, ভালোবাসেন না, কেউ নেই। উনি একবার দ্বিতীয়, ওর তলায় ওর ভাইপো, তারপর বাকিরা। আপনি একটা দলে দেখবেন প্রবীণ কেউ আছে, প্রকাশ্য কথাবার্তা বলছে, কারো সারা পারবেন না। সৌগত রায় ঠান্ডা করে চলে গেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সারা শব্দ নেই। যা বলবো আমি আমার ভাইপো, অর্থাৎ এদের কাছে কোনো মর্যাদা পাওয়ার জায়গা নেই। আপনি যদি তোলা দিতে পারেন, আপনি সেলামি দিতে পারেন, তবে আপনি তার গুরুপুকে থাকবেন, আপনাকে আর কিছু পিছন ফিরে তাকাতে হবে না। এই দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে, দুর্নীতির প্রশ্রয় দেওয়া সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমার বিশ্বাস আপনারা আমাদের প্রতিবাদে সামিল হবেন। আপনার সবার কাছে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই বিনম্র আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ শশাঙ্কদাকে, আমরা তাকে কচিদা বলে জানি। এরপরে দীর্ঘদিন ধরে যে ছেলেটাকে কাঁধে কংগ্রেসের পতাকা নিয়ে হাঁটতে দেখেছি, এই দুর্দিনে অনেকেই যখন দল ছেড়ে চলে যাচ্ছে, কোথাও লোভ, কোথাও প্রলোভন, কোথাও ভয়,
কোথাও ধর্মান্ধতা, কোথাও অর্থের প্রলোভন। সেখানেও কিন্তু কিছু লোক যখন হেঁটে যায়, যাদের কাঁধে কংগ্রেসের পতাকা, তেরঙ্গা পতাকা থাকে, তাদের আমরা শ্রদ্ধা জানাই। এরকমই এক লড়াকু কর্মী আমাদের শেখ সারাফুদ্দিন, ওকে আমি কিছু বলবার জন্য খুব ছোট করে হলেও, কেন আমাদের সময় বেশি নেই সারাফুদ্দিন, এরপরে প্রণবদা বলবেন, তারপরে আমি কিছু বলে শেষ করব। সারাফুদ্দিন। শ্রদ্ধা সভাপতি, উপস্থিত আছেন আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বিষয়বস্তু হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আমরা সবাই কিন্তু জানি, কিন্তু আজকের দিনে 1 থেকে 100 না, আমি 100 থেকেই শুরু করব। পেছন থেকেই দুটো সরকার আমাদের কাজ করছে, পেছন থেকে, তারা সামনে থেকে আসছে না। সামনে থেকে আসলে জনগণ বুঝতে পারবে, তাই পেছন থেকে 100 থেকে আমি শুরু করব। মানে আমি আন্তর্জাতিক থেকে শুরু করব আর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে দেবো 5 থেকে 7 মিনিটের মধ্যে। কারণ আমাদের দেশে যে একটা সরকার চলছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বিদেশ নীতি আজকে আমাদের ভারতবর্ষকে পদান্বিত করেছে। যে ভারতবর্ষ গোটা বিশ্বের দরবারে একটা মধ্যস্থকারী দেশ হিসাবে পরিচিত ছিল, সেই দেশকে আজকে পদান্বিত করেছে কেন্দ্রের বিজেপি নামক একটি দল, একটি সরকার, একটা অসভ্য বর্বর জঞ্জাল পার্টি। তারা ভারতবর্ষের গদিতে আসীন হয়ে বসে আছে এবং তারা আমাদের দেশটাকে, তারা ভুলে গিয়েছে এটা সেকুলার দেশ, এটা সার্বভৌমত্ব দেশ, এটা তারা ভুলে গিয়েছে এটা গণতান্ত্রিক দেশ। এই দেশে হিন্দু মুসলিম সকলেই মিলে বসবাস করবে। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই দেশ সকলের দেশ। এই দেশে তারা সাম্প্রদায়িক হানাহানি, কাটাকাটি শুরু করেছে, বিভাজন তৈরি করছে। ভোটের নামে তারা এসআইআর শুরু করেছে। এই এসআইআর শুরু করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিট হয়ে গিয়েছে। আজকে তারা পথে বসে পড়ে আছে, কোথায় যাবে, কি করবে, তাদের সেই ঠিকানায় আমরা রাজনৈতিক দলও আমরা বলতে পারছি না। একমাত্র লড়াকু নেতা ভারতবর্ষে গান্ধীজির পরে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, রাজীব গান্ধীকে প্রাণ দিতে হয়েছে। আজকে রাহুল গান্ধী দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে 70 বাণী দিয়ে প্রচার করছে যে ন্যায়সঙ্গত কথা বিজেপি সরকার বলছে না, সমস্ত কথা মিথ্যায় ডুবে আছে। তারই বিরুদ্ধে মাঝে মাঝে বলা হচ্ছে সংসদ পদ খারিজ করা হবে ওম বিড়লাকে দিয়ে। এই কুচক্র চলছে। আর আমাদের দেশে জনগণ, আমাদের দেশের যে ধন সম্পদ, আমাদের দেশের জনগণ প্রায় 145 কোটি। এই যে দেশের মানব সভ্যতা বেশি, সেই দেশেই বেশি উন্নত হয়। যেমন চীন অনেক বেশি উন্নত দেশ, কিন্তু ভারতবর্ষ উন্নত দেশে পরিণত হতো। এরা কিন্তু আমাদের উন্নত করতে দিচ্ছে না, তারা শুধু সাম্প্রদায়িক নিয়ে ভেসে বসে আছে এবং হিন্দু মুসলিম এই করতে করতে এই দেশটাকে পরিচালনা করতেছে। তাই আমরা বলবো, আমরা যেহেতু মানুষ, এই মানুষের পরিচয় আমাদেরকে দিতে হবে। কংগ্রেস দেশটাকে স্বাধীন করেছে গণতন্ত্রের মধ্য দিয়ে, এই দেশটাকে রক্ষা করতে হবে। এই দেশ আমাদের মাতৃভূমি। মাতৃভূমিকে যে কোনো উপায়ে যে যা করতে হয় সমস্ত কিছু প্রয়োগ করে আমাদেরকে এই দেশে লড়াই করে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং তৃণমূল এবং বিজেপিকে ভারতবর্ষের গদি থেকে দূর করে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হবে। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, সোনিয়াজি জিন্দাবাদ। ধন্যবাদ।
ধন্যবাদ শরাফুদ্দিন। ইনকিলাব জিন্দাবাদ। ঠিক, বিপ্লব দীর্ঘজীবী হোক। যেখানে যত লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, যেখানে যত অবিচারের বিরুদ্ধে লড়াই হচ্ছে, শহীদ ভগৎ সিং প্রথম উচ্চারণ করেছিলেন ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। বন্দে মাতরমের সঙ্গে ইনকিলাব জিন্দাবাদরাও কিন্তু কংগ্রেসিরা বলতে পারে। আমি এর পরে ডেকে নিচ্ছি আমাদের প্রবীণ নেতা, যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এই অঞ্চলের অতি পরিচিত একজন শ্রমিক নেতা শুধু নয়, একজন সমাজকর্মী। আমার শ্রদ্ধেয় প্রণব দাসকে আমি কিছু বলবার জন্য অনুরোধ করছি। সম্মানীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের দুই বিধানসভা, মহিষাদল বিধানসভা প্রার্থী শ্রীমতী কাজল নায়েক দাস এবং হলদিয়া বিধানসভার প্রার্থী শ্রী অভিগুণ মণ্ডল, অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা যারা বসে আছেন এবং মাইকের শব্দ যতদূর যাচ্ছে আপনারা যারা সকলে শুনছেন, সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। নির্বাচন আসবে এবং যাবে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আপনাদের কাছে আবেদন করতে চাইছি, আমাদের দেশ খুবই সংকটের মধ্য দিয়ে চলছে। সংকটটা আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাইছি যে গ্রামাঞ্চলে বা বিভিন্ন গঞ্জে চায়ের দোকানে বসে মন খোলা যে কথাবার্তা আপনারা অতীতে যে বলার সুযোগ পেয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এই খোলা মনের কথাবার্তা অনেককে লক্ষ্য করা যায় তারা সংযত হয়ে কথা বলে, কথাটা বলা যাবে। মন খুলে কথা বলার পরিবেশ, এটাই তো আমরা চাইছি। আমাদের দেশের সংবিধান আমাদের তো রক্ষা করতে হবে। মানুষ কথা বলবে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলে পর তাকে আইনে জড়িয়ে দেওয়া হচ্ছে, কথা বলা যাচ্ছে। এটা কিসের গণতন্ত্র? জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের কংগ্রেস, হাত প্রতীকের কংগ্রেস। আমি আপনাদের কাছে আবেদন করব, হলদিয়া যখন হয়নি, বর্তমান হলদিয়া ব্লক এবং সুতাহাটা ব্লক, এই দুটো নিয়ে ছিল সুতাহাটা এবং হলদিয়া। এখন হয়েছে হলদিয়া ব্লকে 4টে অঞ্চল আছে, সুতাহাটা ব্লকের 6টা অঞ্চল আছেন, আর বাকি পৌরসভার মধ্যে 29টা ওয়ার্ড চলে গেছেন। হলদিয়া ব্লকের 4টে অঞ্চল মহিষাদল বিধানসভা মহিষাদল ব্লকের 11টা অঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। এটা পুনর্গঠন হয়েছে, এলাকা পুনর্বিন্যাস। এলাকা পুনর্বিন্যাস হতে পারে। দুটো বিধানসভা নিয়ে আজকে আমরা সভা করছি। আমাদের প্রার্থীদের প্রচারপত্র আপনাদের কাছে পৌঁছবে, সেই প্রচারপত্র মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। তারপর এই কয়েকটা দিন, তারপর 23 তারিখে নির্বাচন চলে যাবে। আমাদের কাজ কি শেষ হয়ে যাবে? না। কংগ্রেস সংগঠন পশ্চিমবাংলা 20 বছর পরে 294টা আসনে প্রার্থী দিয়েছে। আমার স্ত্রী শ্রীমতী কাজল নায়েক দাস প্রার্থী হয়েছেন কর্মীদের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। মহিষাদল সিনেমা মোড় থেকে একটু এগিয়ে গেলে তেরোপেক্ষিয়া মোড়েতে
আমাদের প্রথম সভাতে তুমি কোথায়? আমাদের পরম পূজনীয় বজলাযোগে আছি। সদ্য নেতৃত্ব, যাবো। 84 বছর বয়স, সম্মানীয় মাখনচন্দ্র ঘোড়ই, বজলাযোগে আছি, যাচ্ছি। ওনার হার্টের অপারেশন হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব হয়েছে। উনি মহিষাদল বিধানসভা হাত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থী কাজল নায়ক দাস। প্রার্থী কাজল নায়কের দাসের হাত ধরে তিনি কেঁদে ফেলেন। আমি অবাক হয়ে গেল। কংগ্রেস একদম মনের মধ্যে, আমি ফোন করছিলাম যে মাখনদা, 8টা বিধানসভা স্কুটিনিতে আমাদের 8 জন প্রার্থী কেউ কিছু ভুল টুল ধরতে পারেনি। তিনি খুব আনন্দিত হলেন। আমরা 4 তারিখে 4 এপ্রিল 2 প্রার্থী নমিনেশন দিয়েছিলাম। তারপর 6 তারিখে নন্দীগ্রাম 210-এ আমরা নমিনেশন দিলাম শেখ জারিয়াতুল হোসেন। 4 তারিখে যে নমিনেশন দিলাম, আমরা পরে কংগ্রেসে ঢুকেছি। তাপসবাবু, শশাঙ্কদা, বকুলদা আছেন, হারাধনদা আছেন, এরা তো এলাকায় পরিচিত মানুষের কাছে। কংগ্রেস প্রণব দাস এখন সেই পরিচিতি পাই, কাজ করার চেষ্টা করছি, কাজের ভিতর দিয়ে পরিচিতি লাভ করব। আপনাদের কাছ থেকে ফাঁকা মাঠে আমি গোল দিতে চাইছি না। কর্মীদের সমর্থন, কর্মীদের সাহায্য, রাগ অভিমান করে 2-4 জন যারা বসে আছেন, বেরিয়ে আসুন। কংগ্রেসকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমি মহিষাদলের সব নাম বলতে পারছি না। আমার এখানে নরেন পাত্র সাইকেল চিহ্নে একবার বিধায়ক হয়েছিল, মনে পড়ছে তো? নরেন্দা প্রয়াত হয়েছে। হরহরি দেব, শিবনাথ দাস, মাতাবচাঁদ দাস, মহিষাদলের এরকম প্রাক্তন নাম ধরলে পর সুকুমার দাস প্রয়াত হয়েছেন না? সুকুমার দাস, এরকম পরম্পরায় যারা, আমরা তাদের বাড়ি থেকে প্রচারটা শুরু করেছি। গ্রামে গ্রামে আদি কংগ্রেস বাড়ি, সেখান থেকে আপনারা কাজটা শুরু করুন, তাদের কাছে আস্থা অর্জন করুন। আমি অন্তত আমাকে দিয়েই বলতে চাইছি, আপনারা আপন করে নিন। যারা কংগ্রেসের পুরাতন ইত্যাদি রয়েছে, আপন করে নিন। আমরা যারা সিপিএম পার্টি থেকে সৌমেনদার হাত ধরে লক্ষণদাকে কংগ্রেসে যুক্ত করে নিয়েছিলেন সৌমেনদা, সম্ভবত 2018 সাল। আমরা আছি আপনাদের সঙ্গে, সন্দেহের কোনো বাতাবরণ নেই। মাঝে মধ্যে ফেসবুকে 2-1 জন লিখে টিকেও ফেলছি যে সিপিএম এর লিডাররা এখন মানে আমাদেরকে বলছে কংগ্রেসে এসে এরা বড় লিডার হয়ে গেছে। না, বড় লিডার না, আমি তো কাজ করছি আপনাদের মতো, মিছিলও হাঁটছি, এটা ওটা করছি। আমি বিশ্বাস করছি, করেছি, আমার মন বলছে। বিজেপি বলছে তো, নরেন্দ্র মোদী, যে কংগ্রেস মুক্ত ভারত করব, এটা করা যায়। কংগ্রেসের শিকড়, বটগাছের শিকড় কত গভীরে, জাতীয় কংগ্রেসের শেকড় কত গভীরে, পণ্ডিত নেহেরু থেকে শুরু করে এই ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করা যায়। স্বপ্ন দেখছেন, দেখুন। এই সন্ধ্যাবেলা আপনাদের কাছে বলেছেন 2029 লোকসভা নির্বাচনে কেউ আটকাতে পারবে। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসী দেখতে চায়, কেউ আটকাতে পারবে।
রাহুল গান্ধীজি একটা কৃষকের বাড়ির মেয়ের বিয়েতে চলে যাচ্ছে, আর নরেন্দ্র মোদীজি আম্বানির পুত্রের বিয়েতে যাচ্ছে। পার্থক্যটা কি বুঝাতে পারল? সে আগের দিনে যোদ্ধার জমিদারদের কংগ্রেস সে এক সময় ছিল, সবকিছু বাস্তবতার উপর দাঁড়িয়ে কংগ্রেস অনেক পরিবর্তিত কংগ্রেস, সাধারণ মানুষের জন্য কংগ্রেস। আমার স্ত্রী একটা জায়গায় বলছিলেন যে সিপিএম কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্য নেই, সিপিএম এবং গরিবের কথা বলে, কংগ্রেসও গরিবের কথা বলেছে। তাই রাহুল গান্ধীজি যদি এত পরিশ্রম করতে পারে, আমরা দিনে 2 ঘন্টা কংগ্রেস পার্টির জন্য সময় দেব না? নির্বাচনের পর আমরা আবার মিলিত হব, 12 মাস পার্টিটা করব, কংগ্রেসকে প্রসারিত করব। অনেক কাজ বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে নিজেকে খুব ধন্য মনে করি, যার সান্নিধ্যে আমি 40 বছরও বেশি রাজনীতিতে কাটিয়েছি। তিনি আমার প্রণম্য, আমার গুরুদেব লক্ষণ। দ্বিতীয় লক্ষণ সেট আসবেন পশ্চিমবাংলার রাজনীতিতে। তিনি যদি আর 5টা বছর সময় পেতেন, রায়চক কুকড়াহাটি ব্রিজটা হয়ে যেত। রায়চক কুকড়াহাটি ব্রিজ মানে কি? উনার স্ত্রী 80% হার্ট অ্যাটাকে মারা গেলেন, অ্যাম্বুলেন্সের আমি সামনে ছিল। এই যাচ্ছি, মেছেদা হয়ে যাচ্ছি, আপনার ধুলাগড়ের টোল প্লাজা পেরোবার পর একজন ডাক্তার বললেন, স্যার ম্যাডামের আর কোনো পালস পাওয়া যাচ্ছে না। রায়চক কুকড়াহাটি ব্রিজ হলে হলদিয়া টাউনশিপ থেকে 1 ঘন্টা 20 মিনিট আপনি পৌঁছে যাবেন দমদম এয়ারপোর্ট কিংবা অ্যাপোলো হাসপাতাল। হলদিয়া হয়ে যেত দ্বিতীয় কলকাতা। আমার হলদিয়া থেকে সকালবেলা 4 চাকা গাড়ি, ট্যাক্সি বা ইত্যাদি 3000 3500 গাড়ি বেরিয়ে যায় ভাড়া। রায়চক কুকড়াহাটি ব্রিজ এইটা হলে পর হলদিয়ার সঙ্গে কেন্দ্রমারি মানে নন্দীগ্রাম, এই ব্রিজটা হলে পর সবই লক্ষণদার স্বপ্ন। আপনার মসনদিয়ালা আপনারা অনেকে যান, বিখ্যাত জায়গা। পেটুয়া এবং মসনদিয়ালা ব্রিজ, লক্ষণদারী স্বপ্ন ছিল যে কোলাঘাট ব্রিজ পেরোবার পর রূপনারায়ণ নদী পার ধরে গেঁওখালি হয়ে আপনার কুকড়াহাটি, হোরখালি হয়ে, শালুকখালি হয়ে হলদিয়া, তারপর চলে যান খেজুরি, নন্দীগ্রাম হয়ে খেজুরি, সেই যে পুরানো পোস্ট অফিস ব্রিটিশ আমলে, তারপর মসনদিয়ালা হয়ে পেটুয়া ব্রিজ হয়ে জুরপুর, শঙ্করপুর, মন্দারবনি, দীঘা হয়ে একদম ভুবনেশ্বর কোস্টাল হাইওয়ে। আমি এটা উল্লেখ করছি এই কারণে, 8 পাস, বেশি শিক্ষার দরকার না। একজন যদি ব্যাংক গ্যারেন্টার আপনার পাশে থাকে, আপনি 4 চাকার গাড়ি 4টা ব্যাংক থেকে লোন নিয়ে মাসে 1 লাখ টাকা ঘরে ঢুকবে। কোনো পার্টি অফিসে যেতে হবে না, পার্টির চিঠি, নেতার কোনো চিঠির প্রয়োজন নাই, কাজ আপনাকে খুঁজবে। বেতকুন্ডু, মহিষাদল অঞ্চলের ভাঙ্গাগড়া, এই লক্ষণদা করতে চেয়েছিলেন জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙ্গা প্রকল্প, 10,000-এর চাকরি। কিন্তু একটা জাহাজ তৈরি করতে গেলে 44,000 রকমের তার যন্ত্রাংশ লাগে। আপনি এই মানুষ পাবেন? দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল তারা স্বীকার করেছেন লক্ষণমোহন বিকল্প আমরা দেখতে পাচ্ছি। যে
যে কোনো দল আমাদের কাছে অকপটে স্বীকার করে। এজন্য আমি নিজেকে খুব গর্ববোধ করছি। জাতীয় কংগ্রেসের মধ্যে থেকে হলদিয়া খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিক থেকে। হলদিয়ার ভবিষ্যৎ অন্ধকার, এটা আপনারা একটু ভাববেন না। করবার লোক নেই, ভাবাবার লোক নেই। লক্ষণদার সেই ফাইলগুলা এখন আমাদের হাতে, জাতীয় কংগ্রেসের হাতে। আমরা এগুলি আপনাদের বিরাট কিছু এখন করে দিতে পারবো না, বক্তৃতায় আমি কখনো বলি। কিন্তু আপনাদের কাছে এই সন্ধ্যাবেলা আশ্বস্ত করছি, জাতীয় কংগ্রেস ভারতবর্ষের হাল ধরবে। পশ্চিমবাংলা একদিন না একদিন কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে, এটা আপনারা জেনে রাখুন। অনেকে যোগাযোগ করছে, আমরা বলছি আবেগে আমাদের কাছে এসে লাভ নেই। কিছু পাওয়ার জন্য আমাদের কাছে আসার প্রয়োজন নেই। এই পতাকাকে যদি ভালোবাসেন আসুন, কিছু দিতে পারবো না। আজকে আপনারা মিটিংয়ে এসছেন, কোনো টিফিনের ব্যবস্থা নেই। অন্যদের ভুরিভোজ ইত্যাদি কি হচ্ছে সবই জানেন। আদর্শের জন্য মাঠে আমরা নেমেছি। আমি আবার বলছি, পুরানো নেতাদের আমাদেরকে আপন করে নিয়ে রাজনীতিতে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সেই নরেন্দ্র কংগ্রেস দল থেকে শুরু করে সুকুমার দাস, হরহরিদেব ইত্যাদি ইত্যাদি, তাদের সুরে সুর মিলিয়ে জাতীয় কংগ্রেসের আদর্শকে মাথায় রেখে আমরা শক্তি কম না। তাপসবাবুটাও সব জানে, আমাদের সাথে মানুষ আছে। আমরা লড়ব, কংগ্রেসকে গড়ে তুলব, হলদিয়াকে শ্মশান হতে দেব না, হলদিয়াকে প্রাণবন্ত করব। এবং হলদিয়া আপনারা কি বলেন, 1800 টাকা একর। এই যে হাই রোড হয়েছে, কি পেয়েছে তারা? হাই রোডের জন্য যে জমি, হ্যাঁ হাই রোডের ধারে হয়তো জমির দাম একটু বেড়েছে, কিন্তু হলদিয়াতে তো 300খানা গ্রাম, জমি গেছে, ঘর বাড়ি গেছে, তারা একে বলে উদ্বাস্ত। আর যাদের শুধু জমি গেছে এদেরকে বলা হয় ক্ষতিগ্রস্ত। 350 গ্রাম বন্ধ, তাদের জমি নিয়ে ডেসিমেল 30 লক্ষ টাকা বিক্রি করছে। এই বন্দরে একসময় 7,000 এমপ্লয়ি ছিল, এখন 650 আছে। 1200 কন্ট্রাক্টর লেবার আছে, আর বিভিন্ন কোম্পানির আন্দাজে 6000 মতো কাজ করে। বন্দর আপনার 7000 পদ খালি। কেন্দ্রীয় সরকার, আপনি জবাব দিতে পারেন, উদ্বাস্তুদের বঞ্চিত করে এই 7500 পদ পূরণ করছেন না কেন? রাজ্য সরকার, আমাদের খাড়গেজি এসেছিলেন, ইস্তাহার বেরিয়েছে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সরকারে এলে পর 1.5 মাসের মধ্যে রাজ্যের যত শূন্য পদ আছে সরকারে তার পূরণ করা হবে। অনেকগুলি ব্যাপার আছে। 2000 টাকা ওই ভান্ডারে 1.5 পানোটা 2 যাবে। আপনার স্বাস্থ্যসাথী নাম পরিবর্তন করে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি চিকিৎসা নিতে পারবেন। আর কৃষকদের বছরে 15,000 করে টাকা। আমি স্টার বই আসুক আপনাদের কাছে পৌঁছে দেব। আমি কথা না বাড়িয়ে, হলদিয়ার অনেক কিছু করার আছে, এবং আমি কংগ্রেসের যারা নেতৃত্ব, পুরনো নেতৃত্ব, আপনাদেরকে এগুলি আরো গভীরে গিয়ে জাতীয় কংগ্রেসের হাত ধরে হলদিয়াকে বিকশিত করব, হলদিয়ার মানুষের সমস্যার সমাধান করব, মহিষাদল মানুষের সমস্যার সমাধান করব,
এইভাবে 294টা বিধানসভা আমি চোখ কান বুঝিয়ে বলছি, চোখ কান বুঝিয়ে এখন বলছি, কংগ্রেসের শতাংশ হিসাবে যে ভোট ছিল 2026-এর বিধানসভা, একদম নিশ্চিন্তে থাকুন, ভোট বৃদ্ধি ঘটবে, এটাকে কেউ আটকাতে পারবে না। আগামী দিনে ভোট শেষ, কোনো কাজ নেই না, আমরা পার্টিটাকে 12 মাস ধরে করব এই আবেদন রেখে আপনারা যে এসছেন এতজন, আমি খুব আপ্লুত, আনন্দিত। অনেকদিন তো এতগুলো লোকের সামনে বক্তৃতা করার সুযোগ পাইনি, খুব আনন্দিত। আগামীকাল আমাদের কর্মসূচি আছে প্রার্থীকে নিয়ে বাবুরহাটে, আগামীকাল আমাদের কুকড়াহাটিতে অভিমন্যু মণ্ডলকে নিয়ে কর্মসূচি আছে, আগামীকাল আপনার এই তেরোপেচিয়া গাঁওয়াখালি রাস্তা, ওই জায়গাটার নাম কি, পাহালামপুর, আমাদের এরকম পথসভা আছে, আমাদের এরকম সব কর্মসূচি আছে। আপনারা একটু করে যান, পরিশ্রম করুন। বাবু, তোমাদের তো প্রার্থীকে দেখতে পাইনি, এই অল্প সময়ে প্রার্থীকে বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব হবে না। আশা করি আপনারা যারা আজকে এসছেন, আপনাদের মাধ্যমে ভোটারদের কাছে আপনারা প্রার্থী পরিচিতি ঘটিয়ে দেবেন, কংগ্রেসের বক্তব্য কি সেটা পৌঁছে দেবেন। আপনাদের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি আপনাদের জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমি এআইসিসির নেতৃত্ব, মানে দিল্লির নেতৃত্ব, পশ্চিমবাংলাকে প্রদেশ নেতৃত্বকেও জানাচ্ছি ধন্যবাদ। 20 বছর বাদে প্রতি বুথে হাত প্রতীকের প্রার্থী থাকছে সারা পশ্চিমবাংলা জুড়ে, হাত প্রতীকের প্রার্থী থাকছে। আমি শেষ করছি এই বলে, 4 তারিখে নমিনেশনে আমাদের মিছিলে যাকে হাঁটতে দেখলাম, লক্ষা 1-এর কি নাম, সত্যরঞ্জন বেরা, বয়স কত জানেন? 88 বছর। 88 বছর, গায়ে একটা জাতীয় পতাকা জড়িয়ে নিয়েছে, আর কাঁধে সেই মাতা মাতঙ্গিনীর মতো, ওই যে পেটে গুলি লেগেছে, হাতে গুলি লেগেছে, জাতীয় পতাকা ছাড়েনি। সত্যরঞ্জন দাকে দেখলাম, এইটা হ্যান্ডবিল সকলকে দেওয়ার দরকার নেই, দেখে শুনে দেবে। আমি তো অবাক হয়ে গেছি, 88 বছরের বৃদ্ধ তিনি প্রার্থীর নমিনেশনে রৌদ্রে হেঁটেছেন। আমি তার থেকে খুব উৎসাহিত হয়েছি, আমি মাখনদার কাছ থেকে খুব উৎসাহিত হয়েছি। আমি কোলাঘাটে আমার সর্বজনসত্ত্ব নেতা কি সেনগুপ্ত, মহাদেব সেনগুপ্ত, তিনি চলতে পারেন না, তার হাঁটুতে আপনার ইয়ে করা আছে, এদের দ্বারা আমি উৎসাহিত, আমি লক্ষান্ধর দ্বারা উৎসাহিত। আপনারা কাজ করুন, আমরা আপনাদের পাশে আছি, এগিয়ে চলুন, কংগ্রেসকে কেউ থামাবার কোনো শক্তি নেই। বন্দে মাতরম, জয় বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, হাত প্রতীকে ভোট দিন, হাত প্রতীকে ভোট দিন। নমস্কার। সবার বক্তব্য আপনারা শুনলেন। আমাদের যে দুজন প্রার্থী যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে এই বিধানসভায় লড়ছে, তাদের কথা শুনলেন, প্রবীণ নেতৃত্বের কথা শুনলেন, নবীন নেতৃত্বের কথা শুনলেন। আমি প্রণবদার কথায় ফিরে আসি। 150 বছর আগে যে দলটা ভারতবর্ষকে স্বাধীন করবার লক্ষ্যে
যে লড়াইটা শুরু করেছিল সেদিন কিন্তু কোনো ধর্ম ছিল না, কোনো বর্ণ ছিল না। সেদিন একটা লক্ষ্য ছিল যে ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করতে। কংগ্রেস সেদিন কিন্তু আমরা বলেছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেস, কংগ্রেস একটা প্ল্যাটফর্ম। কংগ্রেস এখন অহংকারের সঙ্গে বলে যে কংগ্রেস কোনোদিন বর্ণ, ধর্ম, জাতিকে ভেদ করেনি। কংগ্রেস কোনো আদর্শ নিয়েই চলে এবং সেই আদর্শ, সেই ভাবনা কংগ্রেস কিন্তু বহন করছে। এই কংগ্রেস জেনে রেখে দিন যে ভারতীয় কমিউনিস্ট পার্টি যে সৃষ্টি হয়েছিল, যারা সেই সময় ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন তারা ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ডাঙ্গের মতো নেতা বলেছিলেন আমার কংগ্রেস করার ঐতিহ্য আছে। বিনয় চৌধুরী বলেছিলেন আমি কংগ্রেস করে অহংকৃত হয়েছি। অতএব বামপন্থী ধারা, ডানপন্থী ধারা, সমস্ত ধারা এই কংগ্রেসের ভিতরে কিন্তু বহমান আজকে নয়। গঙ্গা যেমন সমস্ত ধারাকে বহন করে সমস্ত পাপ মুক্ত করে, ভারতীয় জাতীয় কংগ্রেসও কিন্তু তাই সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের সমস্ত লড়াইকে ধারণ করে তারা এগিয়ে যায়। কিন্তু আজকে এক ভয়াবহ সময়ের মুখে আমরা দাঁড়িয়ে আছি। যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার জন্য অহংকার করত, যে ভারতবর্ষে মানুষ মানুষকে বুকে জড়িয়ে ধরত, যে ভারতবর্ষে কোনোদিন জাতি ভেদকে কোনোদিন প্রশ্রয় দেয়নি, যেখানে প্রশ্রয় দিয়েছে কংগ্রেস প্রতিবাদ করেছে। একটা বর্বর শক্তি আমরা দেখছি কিন্তু সেই ভারতবর্ষের উপরে কিন্তু কালো ছায়া ফেলে দিচ্ছে। আজকে রাম এবং রহিমের ভিতরে আলাদা আলাদা করে দিচ্ছে। আজকে আমার এক বন্ধু, যার সঙ্গে আমি দীর্ঘ 40 বছর এক চা দোকানে বসে এক চা খেয়ে এক সিগারেট ভাগ করে খেয়েছি, সেও এখন সেদিন দেখলাম আমার হাত থেকে সিগারেটটা নিতে যেন কোথায় দ্বিধাবোধ করবে। এ দুর্ভাগ্য আমাদের। আমরা এই ভারতবর্ষকে চাইনি, আমরা এই ভারতবর্ষকে দেখিনি যে ভারতবর্ষকে আজকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে। ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রতিবাদ করছে। মনে রেখে দেবেন, আমরা 100-150 বছর আগে আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি। আজকেও প্রয়োজন হয়েছে, আজকেও দরকার পড়েছে সেই অখণ্ড ভারতবর্ষ, সেই গণতান্ত্রিক ভারতবর্ষ, সেই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে গড়বার লক্ষ্যে কিন্তু আমরা লড়াই করব করব করব। আমি কোনো আঞ্চলিক দলের সম্বন্ধে সাধারণত বলি না। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবর্ষের রাজনীতির ধারক এবং বাহক। ভারতীয় জাতীয় কংগ্রেস যা ভাবে গোটা ভারতবর্ষকে সেটাই ভাবায় বা ভাবতে বাধ্য করে। যে আঞ্চলিক দল আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে, দুর্ভাগ্যবশত যাদের জন্ম জাতীয় কংগ্রেস থেকে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়, সেই আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, যেটা আগা পাঁচরা যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে বলতে আমার লজ্জা বোধ করে। আজকে বিজেপি মতো দল যখন আপনার বিরোধিতা করছে সামনাসামনি, আপনি আর্তনাদ করছেন, কিন্তু আপনি ভুলে যাননি কেন? যখন এনআরসি সিএএ নিয়ে যখন লোকসভাতে বিল পাস হয় আপনি পালিয়ে গেছিলেন কেন? যখন ওয়াকফ বিল নিয়ে বিল পাস হয়েছিল আপনি পালিয়ে গেছিলেন কেন? কেন আপনার রাজত্বে আজকে বিজেপির এত বাড়বাড়ন্ত? কারণ আপনি কংগ্রেস থেকে তৈরি হয়েছেন, কিন্তু আপনার আতুর ঘর ছিল কিন্তু সেই বিজেপি। আপনার ধাত্রী ছিলেন কিন্তু সত্যি অটল বিহারী বাজপেয়ী। চিরটা কাল আপনি পিছনের রাজনীতি করে গেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, কংগ্রেসকে মুছে দেওয়ার অপচেষ্টা করেছেন। যে মেদিনীপুরের একটা কুকুর ছিয়ালো জানে যে কে দুর্নীতি করে চাকরি বেঁচে দিয়েছিল, তাকেই আপনি লালন পালন করেছেন। সেই এখন যখন আপনার বিরোধিতা করছে আপনি আর্তনাদ করছেন। এ তো আপনার কিন্তু এ দায় তো আপনার
সেদিন যখন আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, যখন গ্রামে গঞ্জে মেয়েরা অত্যাচারিত হচ্ছিল, আপনি তো তাদের রাজনীতি দেখেছিলেন। মনে আছে কাটোয়াতে একটা কিশোরীর সামনে যখন তার মাকে নামিয়ে নেওয়া হয়েছিল, আপনি বলেছিলেন ও সিপিএম করে। আপনি কামদেনুতে আপনি বলেছিলেন যারা প্রতিবাদ করেছে ওরা নকশাল এবং কংগ্রেস করে। আপনি আর্জি করে যে মেয়েটাকে নৃশংসভাবে ডাক্তারকে হত্যা করা হলো, আপনি সেই অপরাধীর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন না, আপনার বলবার অধিকার নেই। নারীর ক্ষমতায়ন কংগ্রেস বলে। কংগ্রেস ভারতবর্ষে প্রথম মহিলা রাষ্ট্রপতি তৈরি করেছিলেন। কংগ্রেস প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মহিলা ইন্দিরা গান্ধী তৈরি করেছিলেন। মহিলা ক্ষমতায়নের কথা বলতে পারে, বলবার অধিকার ভারতবর্ষে একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেসের আছে। আজকে আপনি বিভ্রান্ত করছেন, আজকে বাইনারি পলিটিক্স করছেন। আপনি প্রচার মাধ্যমকে দিয়ে হয় তৃণমূল না হলে বিজেপিকে রাজনীতি করছেন, কিন্তু ভুলে যাবেন না এখনো মানুষ কিন্তু সচেতন, এখনো মানুষ কিন্তু সিদ্ধান্ত নেবে। কেন আমরা বিশ্বাস করি ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসই একমাত্র বিকল্প। আমরাই পারি সুশাসন দিতে, আমরাই পারি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আমরা পারি সংবিধানকে বুক দিয়ে রক্ষা করতে, আমরা পারি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে, এবং এখনো সেই লড়াই আমরা মাঠে ঘাটে লড়ছি। আজকে আমার ভালো লাগছে, আমার সামনে যে মহিলারা আছেন, আমার প্রার্থী বলেছেন যে অর্ধেক আকাশ, ভারতবর্ষের জনগণের অর্ধেক কিন্তু মহিলারা। তাদের উপর যখন অত্যাচার নেমে আসছে, আপনি যখন রাজনীতি করেছেন তখন কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমি আমার মা বোনেদের কাছে একটা কথা বলবো, আপনারা ভুলে যাবেন না, কেউ আপনার বোন, কেউ আপনার ভাই, কেউ আপনার মেয়ে, কেউ আপনার ছেলে ছিল। যখন 32,000 চাকরি হারা শিক্ষিত ছেলেরা আপনাদের চক্রান্তে যখন আন্দোলন করছিল, আপনি রাতের অন্ধকারে মেয়েদের বাথরুমটা পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। আর আপনি মহিলাদের কথা বলেন না, মহিলা ক্ষমতায়নের কথা, মহিলাদের পাশে নিয়ে লড়াই কথা একমাত্র জাতীয় কংগ্রেসই বলতে পারে। কেন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসই মহিলাদের প্রথমে তাদের ক্ষমতা শুধু নয়, তাদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছিল যে তারাই ভারতবর্ষের প্রকৃত নাগরিক, তারাও ভারতবর্ষের প্রকৃত নাগরিক। বন্ধুগণ, সামনে বিধানসভা ইলেকশন, আমার এই বক্তব্য অনেক দূর যাচ্ছে। আমি জানি একটা সময় যারা কংগ্রেস ভেঙে অন্য দল করেছিলেন তারা প্রত্যেকে কিন্তু বুকের যন্ত্রণা ভুগছেন। কেন যে রাজনৈতিক দল মানুষের বাথরুম তৈরি করে নিলে কাটমানি খায়, যে রাজনৈতিক দল প্রতিটা ক্ষেত্রে মানুষের কাছে কাটমানি খায়, সেই একটা দুর্নীতিগ্রস্ত বর্বর একটা সরকারকে আপনারা কিন্তু এবারে ভোট দেবেন না। ভোট দেওয়ার আগেও ভেবে নেবেন, মনে রেখে দেবেন, আরেকটা বর্বর শক্তি, এক ভয়াবহ শক্তি কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে পা ফেলতে চাইছে, সেটা হলো বিজেপি। আজকে বিজেপি যদি ক্ষমতা পায় তাহলে মনে রেখে দেবেন, আমার আপনার সমস্ত কথা বলার অধিকার কিন্তু তারা হরণ করে নেবে। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদের কণ্ঠকে আমরা দেখেছি কিভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, বন্ধুগণ, ভোট যখন দেবেন, আপনার অমূল্য ভোট যখন দেবেন, একটু ভেবে দেবেন, মনে রেখে দেবেন, মহিলা ক্ষমতায়ন, সাধারণ মানুষের জীবনযাপনের উন্নতিকরণ, শুধুমাত্র ভাতা নয়, কাজের বিনিময়ে মানুষকে স্বীকৃতি দেওয়া, যে দাবিগুলো আমরা করেছি। এবং একটা বিখ্যাত, এবং এবারে আমরা আমাদের ইস্তাহারে একটা কথা বলেছি যে সমস্ত শ্রেণীর কৃষিজীবী মানুষকে আমরা 15,000 টাকা করে বাৎসরিক অনুদান দেব, যাতে তারা চাষাবাদ করতে পারে। তো বন্ধুগণ,
কংগ্রেস আরেকটা কথা আপনাকে বলি, আপনি প্রশ্ন করতে পারেন, আমি জানি না কেন প্রশ্ন করলেন না। আমার এই কথা যতদূর যাচ্ছে তারাও যদি প্রশ্ন করেন, কোনোদিন কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলবেন। একটা কথা জেনে রেখে দিন, জাতীয় কংগ্রেস কোনোদিন মিথ্যা কথা বলে না। আমরা কর্ণাটকে দেখিয়েছি, আমরা হিমাচল প্রদেশে দেখিয়েছি, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি 1.5 মাসের ভিতরে আমরা পালন করেছিলাম। কেন? আমাদের নেতা, যুব নেতা রাহুল গান্ধী বলেছিলেন যে প্রতিশ্রুতি যদি দেবেন তাহলে সেটা পালন করবেন। তার নির্দেশ মেনেই কিন্তু কর্ণাটক এবং হিমাচল প্রদেশে আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, আমরা পশ্চিমবঙ্গেও রাখবো। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে ভালোবাসা, আপনাদের সবাইকে আমার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রণাম এবং আদাব জানিয়ে আমার বক্তব্য